হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমাদের ত্রিকোণমিতি চ্যাপ্টারের লেকচার 4-এ। আশা করতেছি তোমরা সবাই প্রথম 3টা লেকচার দেখে আসছো। এটা হচ্ছে আমাদের আজকে লেকচার নাম্বার 4। আমি রিকোয়েস্ট করব সবাইকে যেন সবাই লেকচার 3-তে আমরা যে ফর্মুলাগুলো প্রমাণ করে আসছিলাম সেগুলো যেন তোমরা অন্তত 2 থেকে 3 বার প্র্যাকটিস করে তারপরে এই লেকচারটা দেখো, কারণ এখানে হর হামেশাই ফর্মুলার প্রয়োগ হবে। তারপরে যখন যখন যেই ফর্মুলা লাগবে আমি সেই ফর্মুলাগুলো তখন তোমাকে দেখাই দিব, কেমন? আচ্ছা, আজকে আমরা যেটা করবো, আজকে আমরা প্রথমে ত্রিকোণমিতিতে এমসিকিউ সলভ করার জন্য কিছু ট্রিক্স শিখবো। পরে হচ্ছে আমরা 7-এর এটা স্টার্ট করব। তো এই ট্রিক্সগুলো শুধুমাত্র এমসিকিউতে অ্যাপ্লাই করা যাবে, রিটেনে অ্যাপ্লাই করা যাবে না। কেমন? রিটেনে ম্যাথগুলো কীভাবে করবে সেটা আমরা দেখাই দিব, বাট আগে এমসিকিউর জন্য তোমাকে ট্রিক্সগুলো শিখাই দেওয়ার চেষ্টা করি। আসো তাহলে চলো আজকে লেকচার আমাদের শুরু করা যাক। আচ্ছা, আমি একটু চেক করে দেখি সব ঠিকঠাক মতো আছে কি না। রেকর্ডিং চলতেছে, হ্যাঁ, মাইকও ঠিক আছে, ওকে গুড। তাহলে চলো শুরু করি। তো আমরা ফার্স্টে দেখবো তাহলে ত্রিকোণমিতি শর্টকাট ট্রিক্স ফর এমসিকিউ। তো প্রথমে চলো তোমাকে আমি ট্রিক্সগুলো লিখে দিই এবং সেই ট্রিক্সের কারেসপন্ডিং আমি অনেকগুলো তোমাকে প্রবলেমও সলভ করে দিব, যাতে তোমার প্র্যাকটিসও হয়ে যায় আসলে, কেমন? তো প্রথমে চলো আমি লিখে দিব ট্রিক নাম্বার 1। তাহলে আমরা প্রথমে এখানে আলোচনা করবো আগে ট্রিক নাম্বার 1টাকে নিয়ে। তাহলে আসো অ্যাট ফার্স্ট আলোচনা করি, আমরা এখানে লিখি ট্রিক তোমার হচ্ছে 0-1। তাহলে চলো দেখে আসো 1 নম্বর ট্রিকটা আসলে কী বলে সেটা আমরা চলো বোঝার চেষ্টা করি। আসো 1 নম্বর ট্রিক। ওকে, 1 নম্বর ট্রিকটা হচ্ছে এরকম যে প্রশ্নে এমন ভেরিয়েবল থাকবে, প্রশ্নে এমন মানে চলক আর কি, এমন চলক যার ইংলিশ টার্ম হচ্ছে ভেরিয়েবল থাকবে যা অপশনে নাই। তার মানে প্রশ্নের মধ্যেই এমন ভেরিয়েবল আছে যেটা কিন্তু তোমার কোথায় নেই বলো তো, অপশনে নাই। বা এটা বলতে কি বোঝাচ্ছেন, এক্সাম্পল দিলে তখন ক্লিয়ার হয়ে যাবে, কেমন? আচ্ছা, তাহলে প্রশ্নে এমন ভেরিয়েবল থাকবে যা অপশনে নাই। সেই ক্ষেত্রে আমরা কি করব, যে অপশনে না থাকা ভেরিয়েবলের মান ইচ্ছা মতো ধরে নিব, কেমন? তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব, অপশনে না থাকা ভেরিয়েবলের মান ইচ্ছা মতো ধরে নিব। ভেরিয়েবলের মান ইচ্ছা মতো ধরে নিব। ভেরিয়েবলের মান ইচ্ছা মতো ধরে নিব। তাহলে ট্রিক নাম্বার 1 কি গেল, যে প্রশ্নে এমন চলক বা ভেরিয়েবল থাকবে যা অপশনে নাই, তাহলে অপশনে না থাকা ভেরিয়েবলের মানটা আমরা ইচ্ছা মতো ধরে নিব। ঠিক আছে, চলো একটা এক্সাম্পল দেখে আসো। দেখো একটা এক্সাম্পল দেখে আসো। এখানে আমাকে বলতেছে যদি 2 sin alpha ডিভাইডেড বাই 1 প্লাস সাইন আলফা প্লাস কজ আলফা ইকুয়াল টু ল্যামডা হয়, তাহলে এই 1 প্লাস সাইন আলফা মাইনাস কজ আলফা ডিভাইডেড বাই 1 প্লাস সাইন আলফা এটার মান কত? তুমি যদি এটা ম্যানুয়ালি করতে যাও তোমার কিন্তু বেশ সময় লাগবে। তো এর তুমি কীভাবে সহজে করতে পারো, চলো টেকনিক শিখাই দিয়ে আসো। একটা জিনিস খেয়াল করে দেখো তো, আমার কোয়েশ্চনে আলফা হচ্ছে একটা চলক, একটা ভেরিয়েবল। অপশনে কি কোথাও আলফা আছে? অপশনে কোথাও আলফা আছে দেখো তো। অপশনে কিন্তু কোনো জায়গায় কি নাই বলো তো, আলফা নাই। তাহলে আলফা যদি না থাকে তাহলে আলফার মানটা আমরা ইচ্ছা মতো ধরে নিয়ে অঙ্কটাকে সহজেই কিন্তু কী করতে পারি বলো তো, সলভ করে ফেলতে পারি। বুঝতে পারছো? তাহলে কীভাবে সলভ করতে পারি, তাহলে আলফার মান আমরা কত করে ধরতে পারি? আলফার মান আমরা প্রয়োজন অনুসারে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, তোমার যা ইচ্ছা তুমি মনে মনে তাই ধরতে পারো। মানে একদম তুমি তোমার সুবিধা মতো আর কি, বুঝছো? আলফার মানটা তুমি তোমার সুবিধা মতো যা ইচ্ছা তা ধরতে পারো। তবে নর্মালি আমরা আলফা মানটা 30 ডিগ্রি ধরতে বেশি পছন্দ করি, কারণ 30 ডিগ্রি ধরলে মোটামুটি অ্যাকুরেট আনসার চলে আসে বেশিরভাগ সময়। আচ্ছা, তাহলে যেমনটা বলতেছিলাম এখানে, তাহলে এখানে দেখো আলফা কিন্তু হচ্ছে একটা চলক, যেই চলকে আসলে মানে অপশনে আসলে আলফাটা কিন্তু নাই। তাহলে যেহেতু অপশনের মধ্যে আলফা নাই, তাহলে আলফার কিন্তু আমরা ইচ্ছা মতো মান ধরতে পারবো। তা আমি অঙ্কটাতে আলফা ইকুয়াল টু 30 ডিগ্রি ধরে আগায় আসো, তাহলে দেখি আসো আমরা কি রেজাল্ট আসে। তাহলে একটা যদি আমরা এখানে কি ধরতে পারি, আমরা ধরে নিলাম যে আমরা আলফা ইকুয়াল টু কত ধরে নিলাম, 30 ডিগ্রি ধরে নিলাম। তাহলে যদি আলফা ইকুয়াল টু 30 ডিগ্রি ধরে নিই, তাহলে ল্যামডার মান আমরা কত পাচ্ছি দেখো তো। ল্যামডা ইকুয়াল টু তখন আমরা পাবো এই ক্ষেত্রে, আমরা ল্যামডা ইকুয়াল টু এক্ষেত্রে পাবো, তাহলে আলফা যদি 30 ডিগ্রি ধরে নিই তাহলে 2 সাইন আলফা, তাহলে সাইন 30 ডিগ্রি ডিভাইডেড বাই 1 প্লাস সাইন আলফা, তার মানে সাইন 30 ডিগ্রি, তার মানে সাইন 30 ডিগ্রি প্লাস কজ আলফা, তার মানে কজ অফ 30 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এটা আমরা এখানে পাইছি। ওকে, তাহলে চলো আমরা এখন এটাকে এই ভ্যালুটা বের করে দেখি আসলে ল্যামডার ভ্যালুটা। ক্যালকুলেটারে আমাদের তো এই ভ্যালুগুলো আমরা সবাই জানি, তাহলে আমরা ভ্যালু বের করি আসো। তাহলে আসবে 2 সাইন 30 ডিগ্রি ডিভাইডেড বাই
1 প্লাস সাইন 30 ডিগ্রি প্লাস তোমার কস 30 ডিগ্রি। তাহলে এই ভ্যালুটা আসছে আমার কাছে এখানে তোমার 0.4226, 0.4226 আসছে। ওকে, ল্যামডার মানটা আমরা এখানে পেয়ে গেছি, সেটা হচ্ছে কত 0.4226 পাইছি। এখন যেটা আছে সেটা হচ্ছে কি, আমাদের তাহলে ল্যামডার মান তো আমাকে বের করতে পারে নাই, আমাকে বের করতে বলছে এটার মান কত। তাহলে আমরা এখানেও তাহলে আলফার জায়গায় কত ধরে বসে দিব, এই যে আলফা দেখতেছো, এই আলফার জায়গায় তাহলে আমরা 30 ডিগ্রিগুলো বসাই দিব। কেমন? তাহলে চলো বসাই দিয়ে আসো। আলফার জায়গায় যদি আমরা 30 ডিগ্রি বসাই, দেখি তো কত আসে এখানে। তাহলে এখানে কি আছে আমার 1 প্লাস সাইন আলফা, তাহলে সাইন আলফার জায়গায় তাহলে 30 ডিগ্রি বসাইলাম মাইনাস কজ আলফা, তাহলে কস আলফার জায়গায় তাহলে 30 ডিগ্রি বসাইলাম, তারপরে 1 প্লাস সাইন আলফা, তার মানে 1 প্লাস সাইন অফ আলফার জায়গায় তাহলে 30 ডিগ্রি বসাইলাম। তাহলে দেখো এখান থেকে ভ্যালু কত আসবে। তাহলে এখানে ভ্যালু আসা উচিত 1 প্লাস সাইন 30 ডিগ্রি মাইনাস কস 30 ডিগ্রি ডিভাইডেড বাই 1 প্লাস সাইন 30 ডিগ্রি। তাহলে এই ভ্যালু আসছে আমার কাছে এখানে তোমার 0.4226, 0.4226। দেখো তো এটা কিন্তু ল্যামডার ভ্যালু চলে আসছে কিন্তু, তাহলে এটা কিন্তু ল্যামডা কিন্তু। তাহলে আমার এই যে ভ্যালুটা দেখছো এখানে, এই যে এই ভ্যালুটা এটা কিন্তু কার সমান চলে আসছে, ল্যামডার সমান চলে আসছে। তাহলে ল্যামডাটাই হচ্ছে আমার কাছে এখানে আনসার। ঠিক আছে, ল্যামডাটাই হচ্ছে আমার কাছে এখানে আনসার। আশা করি আমরা বুঝে গেছি কীভাবে হচ্ছে আমরা এখানে এই ধরনের কোয়েশ্চন আনসার করতে হয়। তাহলে চলো আমি আরও একটা এটা দেখাই আসো, চলো আমরা এই ম্যাটটা দেখি, তাহলে আমাদের আরও আইডিয়া ক্লিয়ার হবে। দেখো এখানে আমাকে কি বলতেছে, আমাকে এখানে বলতেছে যে এটার মান কত। এখন এখানে চলক হিসেবে কি আছে, দেখো তো আলফা আছে, চলক হিসেবে এখানে আলফা আছে, চলক হিসেবে এখানে আলফা আছে। বাট অপশনে কোথাও কি আলফা আছে তোমার? অপশনে কিন্তু কোনো জায়গায় কি নাই, আলফা নাই। তাহলে আলফার মানটা তুমি তোমার ইচ্ছা মতো ধরতে পারবা। বাট প্রবলেমটা কোথায়, আলফাগুলো তুমি যদি এক্ষেত্রে 30 ডিগ্রি ধরো, তাহলে এখানে তুমি যদি 30 ডিগ্রি বসাও, আলফার মানটা যদি 30 ডিগ্রি বসাও, 30 আর 60 যোগ করলে কত হয়, 90 ডিগ্রি হয়। তো 30 আর 60 যোগ করলে যদি 90 ডিগ্রি হয়ে থাকে, তাহলে tan 90 ডিগ্রি মান কিন্তু অসংজ্ঞায়িত, যার কোনো পার্টিকুলার ভ্যালু আমাদের জানা নাই। তাহলে কিন্তু তুমি এখানে একটা ভেজালে পড়বা, কারণ অপশনে কোথাও অসংজ্ঞায়িত নাই। তাহলে আলফার মানটা এই ক্ষেত্রে তুমি চাইলেও 30 ডিগ্রি ধরতে পারবা না, 30 ডিগ্রি বাদে অন্য কিছু ধরবা, 0 ডিগ্রি হতে পারে, 45 ডিগ্রি হতে পারে। বোঝা গেছে আমার কথাটা? আশা করি বুঝতে পারছো। তাহলে কারণ 30 ডিগ্রি ধরলে অসংজ্ঞায়িত চলে আসবে। তাহলে আমি যদি ধরি এখানে, যদি আলফার মানটা যদি কত ধরে নিই, আলফার মানটা যদি আমি এখানে 0 ডিগ্রি যদি ধরে নিই, তাহলে দেখো এখানে কি পাবো, tan 0 ডিগ্রি। আমি জানি এটার মান 0 হবে, তারপরে তোমাকে লিখে দিচ্ছি একবার, ইন্টু tan অফ, আমি জানি এটা 60 ডিগ্রি হবে যোগ করলে, তারপর আমি ভেঙে করাচ্ছি, তারপর এখানে প্লাস tan আলফা, তাহলে tan 0 ডিগ্রি গুণন tan আলফা মাইনাস 60 ডিগ্রি, তার মানে tan 0 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি, তারপর হচ্ছে প্লাস tan 0 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি, তারপর হচ্ছে তোমার tan 0 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি। বুঝছো? তাহলে তুমি খেয়াল করে দেখো এখানে এই যে আমাদের এই ভ্যালুটা tan 0 ডিগ্রি তো 0, আবার tan 0 ডিগ্রি তো 0, তো এই প্রথম দুইটা পদের তোমার কিন্তু টার্মটা চলে আসবে 0 0। তাহলে এখানে থাকবে tan 60 ডিগ্রি, তাহলে এটা এগুলো কি থাকতেছে এখানে থাকতেছে tan 60 ডিগ্রি, আর এই জায়গায় থাকতেছে কিন্তু tan মাইনাস 60 ডিগ্রি। ঠিক আছে, তাহলে দেখো এখানে আনসার কত আসবে, tan এটা হচ্ছে √3 আসবে, এখানে মাইনাস √3 আসবে, তার আনসার আসবে -3। আনসার আসবে কত এখানে, আনসার আসবে তোমার কাছে এখানে -3। ঠিক আছে, -3 হচ্ছে তোমার কাছে এখানে আনসার। -3 কোথায় আছে, -3 সি নাম্বার অপশনে আছে। সো সি হচ্ছে তোমার কারেক্ট আনসার। আশা করি এটা আমরা বুঝতে পারছি এমসিকিউটা সবাই। তাহলে চলো নেক্সট এমসিকিউতে যাই। নেক্সট এমসিকিউ বলতেছে f অফ kx ইকুয়াল যদি 1/k sin k টু দি পাওয়ার x আর প্লাস cos k টু দি পাওয়ার x হয়, তাহলে f4x মাইনাস f6x এর মান কত। তাহলে চলো দেখি, এটাও কিন্তু আমরা কিন্তু সহজেই কিন্তু এই নিয়মে করে ফেলতে পারি। যেমন এখানে দেখো একটা জিনিস, এখানে k এর মানটা কিন্তু আমরা জানি, একবার k এর মান 4, একবার k এর মান 6, বাট x হচ্ছে এখানে ভেরিয়েবল, যে ভেরিয়েবলটার অপশনে ভ্যালু কোনো কিছু দেওয়া নাই, তাহলে আমরা এক্সটা ইচ্ছা মতো ধরতে পারবো। চাইলে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 45 ডিগ্রি, যে কোনো কিছু ইচ্ছা মতো ধরা যাবে এক্সের মানটা। তাহলে আমি যদি এখানে অঙ্কটা করে দিয়ে আসো, তাহলে এখানে দেখো তো কী আসবে, আমাকে f4x বের করতে হবে। আচ্ছা, যদি আমি আগে এখানে f4x বের করি, তাহলে এটা আসবে কত, জাস্ট k এর জায়গায় 4 বসাবা, সাইন অফ k এর জায়গায় 4 বসাবা, কজ অফ k এর জায়গায় 4 বসাবা, শেষ। আর f6x যদি বের করো, জাস্ট k এর জায়গায় তুমি এখানে 6 বসাই দিবা, k এর জায়গায় জাস্ট তুমি এখানে 6 বসাই দিবা। ঠিক আছে, ওকে গেল। তাহলে এখন আমি যদি, আমাকে কিন্তু এটা বের করতে বলে নাই, আমাকে বের করতে বলছে কোনটা, আমাকে বের করতে বলছে f4x মাইনাস f6x, আমাকে বের করতে বলছে f4x মাইনাস f6x।
তো যদি মাইনাস করি আমরা এখানে তাহলে পাবো এখানে 1/4, তারপর হচ্ছে এখানে আমি ভেঙে ভেঙে করতেছি, তোমার এত ভেঙে ভেঙে করার দরকার নাই পরীক্ষায় আসলে, cos টু দি পাওয়ার 4x মাইনাস এখানে আসবে 1/6, তারপর আসবে এখানে sin টু দি পাওয়ার 6x প্লাস cos টু দি পাওয়ার 6x। ওকে, তাহলে দেখো এখানে এবার x এর মান আমি তাহলে ইচ্ছা মতো ধরতে পারবো। তো x এর মানটা যদি আমি 0 ডিগ্রি বসাই দিই, x এর মানটা যদি আমি 0 ডিগ্রি পুট করি, তাহলে দেখো এখানে কি আসবে 1/4। x এর মান যদি 0 বসাও তাহলে sin 0 মান তো 0, 0 পাওয়ার 4 মানে কিন্তু 0ই হবে, cos 0 মানে 1, আর 1 পাওয়ার 4 মানে 1ই হবে। আর এখানে থাকবে -1/6 থাকবে, sin 0 মানে 0 আর cos 0 মানে 1, 1 এর উপর পাওয়ার 6 মানে তো 1ই থাকবে। তাহলে আলটিমেটলি কি দাঁড়ালো এখানে 1/4 মাইনাস 1/6 থাকতেছে। আর যদি লসাগু করি তাহলে 12 আসবে, লসাগু এখানে লসাগু আসবে এখানে 12, তাহলে এখানে 3 মাইনাস 2, তাহলে আনসার আসবে কত 1/12 আসবে। তাহলে এখানে আনসার আসবে কত 1/12। তাহলে দেখো অপশনে কোথাও 1/12 আছে, অপশনে 1/12 এই জায়গাতে আছে, অপশনে 1/12 এই জায়গাতে আছে। সো ডি নাম্বার হচ্ছে আমার কাছে এখানে কারেক্ট আনসার। আশা করি আমরা ভাবে বুঝতে পারছি ডি নাম্বারটা কীভাবে কারেক্ট আনসার হয়েছে। তো চলো নেক্সটে যাই আসো। নেক্সটে বলতেছে কোসেক থিটা ইকুয়াল টু যদি পি প্লাস কিউ ডিভাইডেড বাই পি মাইনাস কিউ হয়, যেখানে পি নট ইকুয়াল টু কিউ নট ইকুয়াল টু 0, তাহলে কট অফ π/4 প্লাস θ/2 এটার মান কত হবে। একটা জিনিস চিন্তা করে দেখো তো, এখানে একটা ভেরিয়েবল আছে থিটা, যেই অপশনে কিন্তু থিটা দেওয়া নাই, তাহলে আমরা থিটার মানটা ইচ্ছা মতো ধরতে পারবো। তো আমি আমার চাইলে 0 ডিগ্রি ধরতে পারি, 30 ডিগ্রি ধরতে পারি, বাট 0 ডিগ্রি আমি ধরবো না। কেন? কারণ কোসেক 0 ডিগ্রি মানটা কিন্তু অসংজ্ঞায়িত হয়, তাই 0 ডিগ্রি এখানে ধরবো না, আমরা 30 ডিগ্রি ধরে নিই। তাহলে আমি যদি থিটাই করে যদি করা ধরে নিই 30 ডিগ্রি ধরে নিই, তাহলে অ্যাকচুয়ালি কী পাচ্ছি এখান থেকে আমরা, যে কোসেক 30 ডিগ্রি ইকুয়াল টু পাচ্ছি কিন্তু আমরা এখানে পি প্লাস কিউ ডিভাইডেড বাই পাচ্ছি কত এখানে পি মাইনাস কিউ পাচ্ছি, ডিভাইডেড বাই পাচ্ছি এখানে আমরা কত পি মাইনাস কিউ পাচ্ছি। কেমন? আচ্ছা, এতটুকু আমরা সবাই বুঝতে পারলাম। তাহলে দেখো তো কোসেক 30 ডিগ্রি মান কত হয়ে থাকে, কোসেক 30 ডিগ্রি মান কিন্তু হয়ে থাকে 2, তাহলে 2 ইকুয়াল টু কত পাচ্ছি আমরা এখানে, 2 ইকুয়াল টু পাচ্ছি আমরা এখানে পি প্লাস কিউ ডিভাইডেড বাই পি মাইনাস কিউ। আচ্ছা, এটা আমাদের একটা এখানে ভ্যালু থাকে, আমার কিন্তু এটা বের করতে হবে না, আমাকে বের করতে হবে এটার মান কত। তাহলে এটার মান যদি আমি বের করতে চাই, তাহলে এখানে আছে কট অফ π/4 আছে এখানে, আর এখানে আছে θ/2। তা আমি থিটা কিন্তু 30 ডিগ্রি ধরে নিয়েছি, 30 ডিগ্রি মানে কিন্তু π/6, তাহলে এখানে π/6 বসাও, এখানে 2 বসাই দাও। তো 30 ডিগ্রিকে যদি 2 দিয়ে ভাগ করো তাহলে কিন্তু 15 ডিগ্রি হয়, আর π/4 মানে 45 ডিগ্রি, 15 ডিগ্রি আর 45 ডিগ্রি যোগ করলে কত হবে 60 ডিগ্রি হবে। তাহলে 60 ডিগ্রি আমি চাইলে কি লিখতে পারি π/3 লিখতে পারি, তাহলে এটা কিন্তু অ্যাকচুয়ালি আসবে কত কট অফ π/3 আসবে। আর কট অফ π/3 ভ্যালু কত 10 এর উল্টা, তাহলে হচ্ছে এটা হবে 1/√3 হবে। কট 60 ডিগ্রি মান কিন্তু 1/√3 হয়ে থাকে। তাহলে আমাকে এখানে 1/√3 নামক কোনো অপশন তো আসলে নাই, তাহলে আমাকে দেখতে হবে যে মানে আমার এইখানে যে এই জিনিসটা আছে এটাকে আমার তাহলে 1/√3 এরকম একটা কিছু টানতে হবে, তারপর আমি আমার রেজাল্ট পেয়ে যাবো। দেখো একটা জিনিস, আমি এটাকে এভাবে লিখতে পারতাম না, এই যে শুধু 2টাকে আমি কিন্তু চাইলে কি লিখতে পারতাম, শুধু 2টাকে চাইলে আমি কিন্তু 2/1 লিখতে পারতাম কিনা বলো তো, পারতাম। তাহলে এবার আমি যদি যোজন বিয়োজন করি, তাহলে পি প্লাস কিউ প্লাস পি মাইনাস কিউ ডিভাইডেড বাই সেই ক্ষেত্রে করে থাকতো, যোজন করলাম আর বিয়োজন করতেছি নিচে, তাহলে পি প্লাস কিউ মাইনাস পি প্লাস কিউ হয়ে গেছে। তাহলে এই পাশে আমি কী পেতাম বলো তো, এখানে এই জায়গায় পাইতাম হচ্ছে আমি যোজন করলাম তাহলে 2 + 1 পাইলাম, বিয়োজন করলাম তাহলে 2 - 1 পাইলাম, যোজন বিয়োজন করছি। তাহলে এই পাশে আমি এখানে তাহলে আমি কী করলাম, যোজন ও বিয়োজন করলাম, আমি লিখে দিচ্ছি আর কি তোমাকে, যোজন ও বিয়োজন করছি। তাহলে দেখো তো আমরা এখান থেকে কী পাচ্ছি, তারপরে এখান থেকে কিন্তু 2p চলে আসবে, এখানে 2q থাকবে, তো পি 2 কাটা, তাহলে এখানে থাকবে p/q থাকবে, এই জায়গায় থাকবে কত p/q থাকবে। আর এই জায়গায় তোমার দেখো এখানে কত আসবে 3d আসবে, এখানে আসবে 1 আসবে, এই জায়গায় কত আসবে, এই জায়গায় আসবে 1, 3 আর এই জায়গায় 1 আসবে। তো তোমার তো 1/√3 লাগবে, তাহলে এটাকে উল্টাই দাও একটু করে, তাহলে এখানে যদি লিখি এটাকে যদি উল্টাই দিই তাহলে q/p হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে কত q/p হয়ে যাবে, q/ এখানে হয়ে যাবে p, আর এটাকে উল্টে দিলে কত চলে আসবে, এখানে 1/3 চলে আসবে, এই জায়গায় আসবে 1/3 চলে আসবে। এখন আমার তো 1/√3 লাগবে, তাহলে উভয় পক্ষকে রুট করতে হবে, তো উভয় পক্ষকে রুট করে দিলে কি আসবে, √, এই যে আমার q/p আসবে, এখানে আসবে হচ্ছে আমার q, এখানে আসবে p, আর এটা হয়ে যাবে তখন 1/√3 হবে। তাহলে দেখো এই যে 1/√3,
এটা কিন্তু কার সমান? √q/p এর সমান। তাহলে আনসার, এটার মান আসছিল 1/√3, আর 1/√3কে আমি তাহলে কি লিখতে পারি? √q/p লিখতে পারি। তাহলে √q/p হচ্ছে আমার কাছে এখানে আনসার। √q/p বি নাম্বার হচ্ছে আমার কাছে এখানে আনসার। ঠিক আছে, আশা করি আমরা সবাই এমসিকিউটা এখানে বুঝতে পারলাম। আশা করি এটা ক্লিয়ার। এখানে কীভাবে করতে হয় এগুলো বুঝতে পারলাম আমরা। চলো নেক্সটে যাই। যেমন এই টাইপের মধ্যে আরেকটা লাস্ট এমসিকিউ হচ্ছে এটা, এই ট্রিক নাম্বার 1-এর মধ্যে। এখানে বলতেছে tan আলফা যদি m/m+1 হয়, tan বিটা যদি 1/2m+1 হয়, তাহলে আলফা প্লাস বিটা এটার মান কত? একটা জিনিস তুমি চিন্তা করো, দেখো এখানে একটা ভেরিয়েবল আছে m, যে এমটা কি কোনো অপশনে দেওয়া আছে? এমটা কিন্তু কোনো অপশনে দেওয়া নাই, তাই তুমি তোমার এম এর মানটা ইচ্ছা মতো ধরতে পারবা, 0, 1, 2, 3, 4 এভাবে ধরতে পারবা। কেমন? আচ্ছা, একটা জিনিস দেখো, যখন আমি এখানে অ্যাঙ্গেল ধরতে বলছি, অ্যাঙ্গেলগুলো নর্মালি আমরা 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি এভাবে ধরি। বাট এখানে এমটা কিন্তু কোনো অ্যাঙ্গেল না, এখানে অ্যাঙ্গেল হচ্ছে আলফা। এখানে কিন্তু আলফা আমরা ধরতেছি না, এম ধরতেছি। এম কিন্তু কোনো অ্যাঙ্গেল না, এম হচ্ছে একটা ভ্যালু, পার্টিকুলার ভ্যালু, একটা নির্দিষ্ট সংখ্যা বা মান। তো সেক্ষেত্রে কিন্তু এম এর মানটা আমরা 0, 1, 2, 3, 4 এভাবে ধরবো। বুঝতে পারছো? যদি অ্যাঙ্গেল হইতো তাহলে আমরা 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 60 ডিগ্রি এভাবে ধরতাম। যেমন আলফা যদি আমার ধরা লাগতো, তাহলে আমি 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি এভাবে ধরতাম। বাট এখানে তো এমটা কিন্তু অ্যাঙ্গেল না, তাই এখানে ডিগ্রি হিসাবে ধরা লাগবে না। এমন আমরা পার্টিকুলার একটা ভ্যালু ধরো, র্যান্ডমলি ধরো 2 চয়েস করলাম। তুমি চাইলে 3 চয়েস করতে পারো, চাইলে 1 চয়েস করতে পারো, এটা তোমার উপরে। ধরো এম এর ভ্যালুটা আমরা কত চয়েস করলাম? 2 চয়েস করলাম। কারণ আমার যে অপশনগুলো সেগুলো কিন্তু এম এর উপর ডিপেন্ড করতেছে না, এম এর মানটা আমি ইচ্ছা মনে করতে পারবো, কারণ অপশনে কোনো এম নাই। কেমন? তাহলে দেখো, তাহলে আমরা এখানে কি করতে পারবো তখন? সেই ক্ষেত্রে দেখো তো, tan আলফা তাহলে কত আসবে এখানে? tan আলফা ইকুয়ালটা আসবে তোমার কাছে এখানে, তখন আমরা যদি এম এর মানটা যদি বসাই দিই এখানে, তাহলে এম এর মান হচ্ছে 2, তাহলে 2 + 1 মানে কিন্তু 3 চলে আসবে। তাহলে এখান থেকে তোমার আলফা বের হয়ে আসবে। তাহলে এখান থেকে আলফা আসবে কত? tan ইনভার্স অফ 2/3 আসবে। তারপর তুমি যদি এখানে tan বিটা বের করতা, তাহলে এটা কত আসতো? 1/2m+1। তাহলে এখানে কত আসতো বলো তো? 1/2m, এম এর মান হচ্ছে 2 + 1, তাহলে এখানে আসতো 1/5 আসতো। তাহলে এখান থেকে বিটা ইকুয়াল টু কত আসতো? বিটা tan ইনভার্স অফ 1/5 চলে আসতো। তো তোমাকে বের করতে বসে কি? আলফা প্লাস বিটা। তাহলে তোমাকে বের করতে বসে আলফা প্লাস বিটা। আলফার মানটা কত? tan ইনভার্স অফ 2/3। আলফা হচ্ছে tan ইনভার্স অফ 2/3 প্লাস বিটা কত? tan ইনভার্স অফ 1/5। তাহলে এই দুটাকে যদি যোগ করো, দেখো তো অ্যাঙ্গেলটা কত আসে এখানে? অ্যাঙ্গেলটা আসবে tan ইনভার্স অফ 2/3 প্লাস tan ইনভার্স অফ 1/5। তাহলে এটা আসছে 45 ডিগ্রি, আর 45 ডিগ্রিকে আমি লিখতে পারি π/4। তাহলে π/4 হচ্ছে আমার কাছে এখানে আনসার। ঠিক আছে, আশা করি সবার এটা বোঝা গেছে এমসিকিউটা। তাহলে π/4 যেটা আছে না, π/4 হচ্ছে আমার কাছে এখানে আনসার। ওকে, ক্লিয়ার আশা করি। তাহলে এটা আমাদের শেষ। চলো আমরা নেক্সট ট্রিকে যাব। আমরা এখন যাব ট্রিক নাম্বার 2-তে। আচ্ছা, আমরা এখন দেখব ট্রিক নাম্বার 2। ওকে, তাহলে চলো আমি দেখাই দিই তোমাকে। আসো এখানে ট্রিক 02। চলো এটা দেখাই দিই। আসো ট্রিক নাম্বার 2টা দেখাই দিই। তো ট্রিক নাম্বার 2টা কীরকম? যদি তোমার কাছে এরকম হয়, ধরো θ1 প্লাস θ2 ইকুয়াল টু 90 ডিগ্রি হলে, θ1 প্লাস θ2 ইকুয়াল টু কত হইলে? 90 ডিগ্রি হইলে, সেই ক্ষেত্রে দুইটা সূত্র হইতে পারে। একটা হচ্ছে tan অফ θ1 গুণন tan অফ θ2, এর ভ্যালুটা 1 আসবে, আর cot অফ θ1 ইন্টু cot অফ θ2, এর ভ্যালুটাও 1 আসবে। ঠিক আছে, তাহলে θ1 প্লাস θ2 এটা যদি কত হয়? 90 ডিগ্রি হয়, তাহলে সেই ক্ষেত্রে tan অফ θ1 ইন্টু tan অফ θ2 ইকুয়াল টু 1 আসবে, cot অফ θ1 ইন্টু cot অফ θ2 এটা ইকুয়াল টু 1 আসবে। এক্ষেত্রে তুমি এটাও মনে রাখতে পারো চাইলে, যেমন সাইন অফ θ1 ইন্টু তুমি যদি এখানে তুমি কত যদি করো, এখানে তুমি যদি সেই ক্ষেত্রে না, এটা মনে রাখার দরকার নেই। আচ্ছা, এই দুটাই মনে রাখো শুধুমাত্র। কেমন? এই দুটাই মনে রাখো, বাকিগুলো মনে রাখার দরকার নেই, কারণ এই দুটাই তোমার পরীক্ষায় বেশি লাগবে। তাহলে আমরা এখানে কি বললাম? যে θ1 প্লাস θ2, তাহলে দুইটা ধরো অ্যাঙ্গেল আছে, একটা θ1 একটা θ2, ধরো অ্যাঙ্গেল দুটোর যোগফল যদি 90 ডিগ্রি হয়, তাহলে tan অফ সেই অ্যাঙ্গেল দুটার গুণফল, তার মানে tan অফ θ1 ইন্টু tan অফ θ2 ইকুয়াল টু 1 আসবে। সেমভাবে cot অফ θ1 ইন্টু cot অফ θ2 ইকুয়াল টু 1 আসবে।
কেমন? আচ্ছা, এইটা জাস্ট মনে রাখলেই চলবে। চলো আমি তোমাকে কিছু অ্যাপ্লিকেশন দেখাই আসো এখানে। যেমন দেখো আসো এই অ্যাপ্লিকেশনগুলো দেখে আসো। যেমন এখানে লিখছে কি tan অফ π/8 প্লাস ইন্টু tan অফ 3π/8 এটার মান কত? দেখো এখানে একটা θ1টা কত এখানে? θ1 এখানে হচ্ছে π/8 আর θ2টা কত এখানে? θ2 হচ্ছে তোমার কাছে এখানে 3π/8। তাহলে তুমি যদি এখানে দুইটাকে যোগ করো, θ1 আর θ2কে যদি যোগ করো, তাহলে এখানে আসবে π/8 প্লাস এখানে আসবে 3π/8, তাহলে এখানে আসবে 4π/8, যেটা আসলে অ্যাকচুয়ালি কত হয়ে যাবে এখানে π/2। আর π/2টাকেই তুমি কিন্তু 90 ডিগ্রি বলতে পারো। তাহলে দুইটা জিনিসের যোগফল 90 ডিগ্রি হয়েছে, তাহলে অবশ্যই এদের গুণফলটা কত আসবে? 1 আসবে। তাহলে সুতরাং এদের যে গুণফল, তার মানে tan অফ π/8 ইন্টু এখানে যেদের যে গুণফল tan অফ 3π/8, অবভিয়াসলি এদের গুণফলটা কত আসবে? 1 আসবে। বোঝা গেছে? এদের গুণফলটা অবভিয়াসলি 1 আসবে। তাহলে 1 হচ্ছে এখানে আনসার। তাহলে এটা হচ্ছে আমাদের কাছে বি নাম্বার হচ্ছে আমাদের কাছে এখানে আনসার। ওকে, তাহলে চলো আমরা নেক্সটে চলে যাই আসো। এটা আমাদের শেষ। নেক্সট আমাদেরকে বলতেছে কট অফ 10 ডিগ্রি, কট অফ 20 ডিগ্রি, কট অফ 60 ডিগ্রি, কট অফ 70 ডিগ্রি, কট অফ 80 ডিগ্রি। এটা কত? দেখো এই জায়গায় আছে 10 ডিগ্রি, এই জায়গায় আছে 80 ডিগ্রি। তাহলে কট অফ 10 ডিগ্রি ইন্টু কট অফ 80 ডিগ্রি মানে কত হবে? 1 হবে। এখানে দেখো, কারণ এখানে আছে কি কট অফ 10 ডিগ্রি গুণন, তুমি যদি কট অফ 80 ডিগ্রি করো, অবভিয়াসলি এদের গুণফলটা 1 আসবে। কারণ 10 আর 80কে যোগ করো, 10 আর 80কে যোগ করলে কিন্তু 90 হয়ে থাকে। সেমভাবে 20 আর 70কে তুমি এখানে যোগ করো, তাহলে কট অফ 20 ডিগ্রি ইন্টু কট অফ 70 ডিগ্রি যেটা আছে, কট অফ 20 ডিগ্রি ইন্টু কট অফ 70 ডিগ্রি যেটা আছে, ভাই এটাও অবভিয়াসলি কত আসবে? 1ই আসবে। কারণ 20 আর 70কে যোগ করো, 1 হয়ে যাবে। শুধু বাকি থাকবে কে? শুধু বাকি থাকবে মাঝখানে কট অফ 60 ডিগ্রিটা বাকি থাকবে। তাহলে কট অফ 60 ডিগ্রি ভ্যালু কত হয়ে থাকে? এটা হয়ে থাকে 1/√3। তাহলে এখানে আনসার কত আসবে? আনসার আসবে 1/√3। বুঝা গেছে? এই যে এইটা এবং এইটার গুণফলও 1 হয়ে যাচ্ছে। সেমভাবে কট 20 ডিগ্রি আর কট 70 ডিগ্রি, তাদের গুণফলটা কত হচ্ছে? 1 হচ্ছে। এই যে কট 20 ডিগ্রি আর কট 70 ডিগ্রি আছে, এদের গুণফলটাও 1 হয়ে যাবে। আশা করি বোঝা গেছে। চলো নেক্সট এমসিকিউতে যাই। নেক্সট এমসিকিউতে বলতেছে tan 2θ ইন্টু tan θ ইকুয়াল টু 1 হলে থিটা ইকুয়াল টু কত? দেখো দুইটা অ্যাঙ্গেলের গুণফল, একটা হচ্ছে tan 2θ, একটা tan θ। এই গুণফলটা যদি 1 হয়ে থাকে তাহলে থিটা ইকুয়াল টু কত হবে? তাহলে এখানে দেখো তো 2θ আছে, এখানে থিটা আছে, এখানে 1 হয়েছে। এর মানেটা কি? এই যে 2θ প্লাস থিটা, এদের যোগফল তাহলে 90 ডিগ্রি বা π/2 হবে। যেহেতু এইখানে এটাকে যদি থিটা 1 ধরো, এটাকে থিটা 2 ধরো, তো দুইটার গুণফল 1 হওয়া মানে কি অবশ্যই তাদের যোগফলটা 90 ডিগ্রি বা π/2 হবে। তাহলে এইখান থেকে আমরা লিখতে পারি যে 3θ ইকুয়াল টু হচ্ছে π/2। আর এই জায়গা থেকে আমি লিখতে পারি থিটা ইকুয়াল টু হচ্ছে π/6। থিটা ইকুয়াল টু কত? π/6। তাহলে π/6 যেটা আছে এটা হচ্ছে আমাদের কাছে এখানে আনসার। ঠিক আছে, π/6 হচ্ছে আমাদের কাছে এখানে আনসার। আশা করি বুঝতে পারছি। চলো নেক্সটে যাই। নেক্সটে বলতেছে tan 1 ডিগ্রি, tan 2 ডিগ্রি, tan 3 ডিগ্রি, এভাবে করে tan 89 ডিগ্রি পর্যন্ত গেছে। তাহলে এটার মান কত হবে? এগুলো একটু বুদ্ধি খাটাইতে হবে। দেখো খেয়াল করো, এখানে 1 আছে, এখানে আছে 89। তো তুমি যদি tan অফ 1 ডিগ্রির সাথে তুমি যদি tan অফ 89 ডিগ্রি গুণ দাও, কি মনে হয় কত আসবে? 500 না 1000? আসবে এখানে 1। কারণ 1 আর 89 ডিগ্রি যোগ করো, যোগফল আসবে 90 ডিগ্রি। দুইটা অ্যাঙ্গেলের যোগফল 90 ডিগ্রি হলে tan এর এরকম দুইটা গুণফল অবশ্যই 1 আসবে। তারপরে তুমি যদি সেমভাবে tan অফ 2 ডিগ্রির সাথে tan অফ তুমি যদি কত গুণ করো, এই যে 88 ডিগ্রি গুণ করো, তাও এখানে রেজাল্ট আসবে 1। সেমভাবে তুমি যদি এখানে tan অফ 3 ডিগ্রির সাথে tan অফ তুমি কত করো এখানে 87 ডিগ্রি গুণ করো, রেজাল্ট আসবে এখানে 1। কারণ 3 আর 87 যোগ করো, এখানে রেজাল্ট আসবে 1। আচ্ছা, এই ধরনের যখন অনেকগুলো সিরিয়াল বা অনেক কিছু থাকবে, তখন তোমাকে আগে চেক করতে হবে এখানে এমন কোনো ভ্যালু আছে কি না যেটা অসংজ্ঞায়িত। যেমন এখানে যদি tan 90 ডিগ্রি থাকতো বা tan 270 ডিগ্রি থাকতো, তাহলে তোমার কোনো কিছু চেক করা লাগবে না, তোমার আনসার দাগে দিতে হবে অসংজ্ঞায়িত বা ইনফিনিটি। বাট এখানে তো কিন্তু কোনো tan 90 ডিগ্রিও নাই, আবার tan 270 ডিগ্রিও নাই। আবার যদি কোনো একটা জায়গায় tan 0 ডিগ্রি থাকতো, তাহলে কোনো কিছু চেক করতে হইতো না, কারণ tan 0 ডিগ্রি মান হচ্ছে 0। সেই সময় আনসার কত চলে আসতো? 0 চলে আসতো। তাই তোমাকে একটু চোখ কান, এগুলোর জন্য
সব মুখস্থ কোনো সূত্র নাই, একটু চোখ কান খুলে আনসার করতে হবে। যেমন এগুলোর জন্য কিন্তু তুমি মোটামুটি এগুলোর জন্য কিন্তু ইজি ছিল, তাই না? এগুলোর জন্য কিন্তু ইজি ছিল, বাট এগুলো যখন আনসার করবা তোমাকে একটু চোখ কান খুলে আনসার করতে হবে, বুঝতে পারছো? তোমাকে এটা কী করতে হবে? চোখ কান খুলে আনসার করতে হবে। আচ্ছা, তোমাকে এক্ষেত্রে আমি একটা ট্রিক্স দেখাইতে পারি। একটা জিনিস দেখো তো, এটা কিন্তু এক ধরনের সমান্তর ধারা। এটা কিন্তু এক ধরনের কী ধারা বলো তো? সমান্তর ধারা। কেমনে সমান্তর ধারা বুঝতে পারছি? এই যে দেখো 1, তারপরে 2, তারপরে 3, তারপরে 4, 5, 6, 7 এভাবে করে করে 89 পর্যন্ত গেছে। তাহলে এটা কিন্তু কী ধারা বলো তো? সমান্তর ধারা। আর সমান্তর ধারার আমরা যদি পদ সংখ্যা বের করতে চাই, সমান্তর ধারা যদি আমরা কী বের করতে চাই? পদ সংখ্যা। সমান্তর ধারার আমরা যদি কী বের করতে চাই? পদ সংখ্যা বের করতে চাই। পদ সংখ্যা বের করতে চাই। পদ সংখ্যা কীভাবে বের করে? পদ সংখ্যা বের করে শেষ পদ মাইনাস আদি পদ ডিভাইডেড বাই সাধারণ অন্তর, ডিভাইডেড বাই সাধারণ অন্তর, ডিভাইডেড বাই সাধারণ অন্তর, সাধারণ অন্তর। আর হচ্ছে তোমার কাছে এখানে প্লাস হচ্ছে 1 করে। তাহলে এটা হচ্ছে সমান্তর ধারার পদ সংখ্যা বের করার ফর্মুলা ছিল আমাদের। তাহলে দেখো, আমি যদি এখানে যদি পদ সংখ্যা বের করতে চাই, তাহলে এখানে পদ সংখ্যা কী আসবে? পদ সংখ্যা ইকুয়াল টু কত আসবে? দেখো তো, পদ সংখ্যা ইকুয়াল টু আসবে 89 মাইনাস 1, কারণ শেষ পদ এখানে হচ্ছে 89 আর আদি পদ হচ্ছে এখানে 1, ডিভাইডেড বাই সাধারণ অন্তর কত? এখানে 1, কারণ এখানে প্রত্যেকের ডিফারেন্স হচ্ছে 1 করে করে, প্রত্যেকের ডিফারেন্স কত করে করে? 1 করে করে, প্লাস হচ্ছে একটা 1 করে দিব। তাহলে আসবে কত? 89 মাইনাস 1 মানে 88, 88 ডিভাইডেড বাই 1 মানে 88, তাহলে এখানে 88 যোগ 1 থাকবে। তাহলে এখানে পদ সংখ্যা চলে আসছে 89, পদ সংখ্যা চলে আসছে কি বলতো? 89 চলে আসছে। তাহলে এবার তুমি একটা জিনিস দেখো, সেটা হচ্ছে তুমি বুঝতেছো এখানকার যে প্রথম পদটা সেইটা শেষ পদের সাথে গুণ হয়ে তার রেজাল্ট চলে আসতেছে 1। তাহলে এখানে প্রথম পদ মানে ব্যাপারটা হচ্ছে এরকম, প্রথম পদ আর শেষ পদ, মানে আমি যদি এখানে যদি এভাবে ধরি, প্রথম পদকে যদি আমি 1 নাম্বার পদ বলি আর শেষ পদকে যদি আমি n-তম পদ বলি, তাহলে 1 আর n-তম পদের গুণফল কত আসতেছে? এখানে 1 আসতেছে। এই যে প্রথম পদ আর শেষ পদ, প্রথম পদকে যদি আমি 1 নাম্বার পদ বলি আর শেষ পদকে যদি n-তম পদ বলি, তাহলে এদের গুণফল কত আসতেছে? 1 আসতেছে এই ক্ষেত্রে। তারপরে সেকেন্ড পদ tan 2 ডিগ্রি আর এইটার আগের পদটা, তার মানে n-1তম পদটা, তাদের গুণফলও কিন্তু কত আসতেছে? 1 আসতেছে। তার মানে সেকেন্ড পদ ইন্টু n-1তম পদটা, তাদের গুণফলও কিন্তু 1ই আসতেছে। এই যে দেখো tan 2 ডিগ্রি ইন্টু tan টু tan 88 ডিগ্রি, এই গুণফলও কিন্তু 1ই আসতেছে। তাহলে তৃতীয় পদ ইন্টু n-2তম পদ, তার গুণফলটাও কিন্তু 1ই আসতেছে, তাই না? tan 3 ডিগ্রি ইন্টু tan 87 ডিগ্রি, এটা গুণফলে কত আসতেছে? 1ই আসতেছে। তাহলে যে ব্যাপারটা আছে আমরা এটা বুঝতে পারতেছি, যদি এখানে পদ সংখ্যা যদি জোড় সংখ্যা হইতো, ধরো পদ সংখ্যা যদি এই ক্ষেত্রে কী হতো? জোড় সংখ্যা হইতো এই প্যাটার্নের জন্য, তাহলে সেই ক্ষেত্রে যে ঘটনা করতো যে তোমার এখানে আমাদের সবগুলো একে অপরকে ক্যান্সেল আউট করে দিত। ধরো পদ সংখ্যা জোড় সংখ্যা যদি হইতো, তাহলে কী হতো? একে অপরকে সবাই ক্যান্সেল আউট করে দিত। কারণ দেখো এই যে এইটা এবং এইটা জোড়ায় জোড়ায় রেজাল্ট আসতেছে 1, জোড়ায় জোড়ায় রেজাল্ট আসতেছে কত? 1, জোড়ায় জোড়ায় রেজাল্ট আসতেছে কত? 1। তাহলে পদ সংখ্যা যদি জোড় হইতো তাহলে রেজাল্ট কত চলে আসতো? সবসময় 1ই আসতো। বাট এই ক্ষেত্রে কী হয়েছে? স্পেশাল কেসে পদ সংখ্যাটা বিজোড় হয়েছে। তাহলে এখানে রেজাল্ট কোনটা আসবে? দেখো একটা জিনিস, একদম স্টার্টিং আর শেষটা একে অপরকে ক্যান্সেল করতেছে, আমি এক ধাপ আগাই গেলাম। সেকেন্ডটা আর শেষের আগেরটা একে অপরকে ক্যান্সেল করতেছে, আমি আরেক ধাপ আগাই গেলাম। তৃতীয় পদ এবং শেষের থেকে 3 নাম্বার পদটা একে অপরকে ক্যান্সেল করতেছে। তাহলে কে ক্যান্সেল আউট হবে না? যে একদম মাঝখানে থাকবে, যে একদম মাঝখানে থাকবে সে ক্যান্সেল আউট হবে না, কারণ তাকে ক্যান্সেল করার মতো কেউ নাই। কারণ বিজোড় সংখ্যায় এটা যদি কি হয়? বিজোড় সংখ্যক পদ সংখ্যা হয়, তার মিডল পয়েন্ট থাকে কিন্তু একটা, এটা আমরা সবাই জানি, তাই না? ধরো 7টা যদি তোমার কাছে পদ থাকে, মিডল টার্ম অবশ্যই 4 নাম্বার পদটা হবে, কারণ এখানে 3টা এখানে 3টা, এরকম হচ্ছে ব্যাপার। পদ সংখ্যা যদি সবসময় কি হয়? বিজোড় হয়, তাহলে মধ্যপদ হয় কয়টা? মধ্যপদ হয়ে একটা। তাহলে এখানে কাকে ক্যান্সেল করতে পারবে না? মধ্যপদকে কেউ ক্যান্সেল করতে পারবে না। তাহলে এখানে মধ্যপদটা কত বলো তো? এখানে এখানে তাহলে তোমার মধ্যপদটা কত? মধ্যপদ হচ্ছে এই যে 89 মাইনাস, ধরো তোমার কাছে এখানে 89 প্লাস 1 করতে পারো ডিভাইডেড বাই 2তম পদ, তাহলে এখানে 45তম পদ। তা
তাহলে 45তম পদ যেটা আছে এটাই হচ্ছে তোমার মধ্যপদ। আর 45তম পদ কোনটা এখানে? 45তম পদ হচ্ছে tan 45 ডিগ্রি, আর tan 45 ডিগ্রি ভ্যালুও কিন্তু 1ই হবে। তাহলে এখানে সর্বসাকুল্যের রেজাল্ট কত আসবে? সর্বসাকুল্যের রেজাল্ট এখানে 1ই আসবে। কেমনে সর্বসাকুল্যের রেজাল্ট এখানে 1 আসবে? দেখো এটা হচ্ছে tan 45 ডিগ্রি, বুঝছো? তো এটার আগে কিন্তু অনেকগুলো টার্ম আছে, এটার পরেও কিন্তু অনেকগুলো টার্ম আছে। তারা কিন্তু এইটা এবং এইটা গুণ হয়ে কিন্তু 1 হচ্ছিল, এর পরেরটা গুণ হয়ে কিন্তু 1 হচ্ছিল, এর পরেরটার এর আগেরটা গুণ হয়ে কিন্তু 1 হচ্ছিল, শুধুমাত্র মাঝখানে এটা বাকি রয়ে গেছিলো, এটার সাথে কাউকে গুণ করার মতো নাই। তাহলে এই জন্য এটার ভ্যালু যা, এগুলো এইটা এবং এই পাশেরটা, এই পাশের ভ্যালুগুলা এবং এই পাশের ভ্যালুগুলা তাদের গুণফল তো 1ই আসতেছে। তাহলে মাঝখানেটা ভ্যালু 1, তাহলে সবগুলো 1কে গুণ করলে রেজাল্ট কত পাবা? 1ই পাবা। তাই এই ধরনের যদি ধারা আকারে থাকে তাহলে ফিক্স কোনো সূত্র নাই, তোমার জাস্ট একটু চোখ কান খোলা রাখতে হবে। বুঝতে পারছো? এই ধরনের ধারা থাকলে, ট্যান বা কটের ক্ষেত্রে এই ধরনের ধারা থাকলে ফিক্স কোনো তোমার সূত্র নাই, একটু চোখ কান খোলা রাখতে হবে। যেমন 2টা টার্মের জন্য আমরা বলে দিতে পারি, 3টা টার্মের জন্য বা 4টা 5টা টার্মের জন্য হিসাব করা যায়, বাট এই বিশাল যখন ধারা থাকবে একটু তখন চিন্তা ভাবনা করে তোমাকে আনসার করতে হবে। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পারছো। তাহলে চলো আমরা নেক্সটে যাই। এখানে যেমন একটা জিনিস আছে, দেখো এখানে কিন্তু tan 90 ডিগ্রি আছে, তাহলে বাকি আর কোনো কিছু তোমাকে চিন্তা করার দরকার নেই। tan 90 ডিগ্রি ভ্যালু আমরা সবাই জানি অসংজ্ঞায়িত হয়ে থাকে। tan 90 ডিগ্রি মানে কি হয়ে থাকে? অসংজ্ঞায়িত হয়ে থাকে। tan 90 ডিগ্রি ভ্যালু আমরা সবাই জানি এটি কী হয়ে থাকে? অসংজ্ঞায়িত হয়ে থাকে। তাহলে এটা কোনো ভ্যালু নাই, তাহলে পুরো জিনিসটাও অসংজ্ঞায়িত চলে আসবে। তাহলে আনসার হবে তোমার সেই ক্ষেত্রে নান অফ দিস। ঠিক আছে, আনসার হবে নান অফ দিস। ওকে, আশা করি বোঝা গেছে। তারপরে আমরা চলো নেক্সট ট্রিক্সে যাবো আমাদের। তাহলে এখানে মোটামুটি 2টা ট্রিক এখানে দেখানো শেষ। আমরা তাহলে আসো ট্রিক নাম্বার 3 দেখাবো, আসো কেমন? আচ্ছা, তাহলে চলো আমরা ট্রিক নাম্বার 3টা দেখি। আসো ট্রিক নাম্বার 3। তাহলে এখানে লিখে দিয়ে আসো ট্রিক নাম্বার 3। আশা করি সেকেন্ড ট্রিকটা সবাই আমরা বুঝতে পারছি। এগুলো অনেক কার্যকর এমসিকিউর জন্য। রিটার্নে কীভাবে করবো সেটা আমি শিখাই দিব, আগে এমসিকিউ হ্যান্ডেল করাটা দেখাই দিই। ট্রিক নাম্বার 3। ট্রিক নাম্বার 3 হচ্ছে, প্রশ্নে যে ভেরিয়েবল থাকবে অপশনও যদি সেই ভেরিয়েবল থাকে তাহলে প্রশ্নের ভেরিয়েবলে একটা মান বসাবা, অপশনের সেই ভেরিয়েবলে সেম মানটাই বসাবা, চেক করবা কোনটার সাথে মিলতেছে আনসার। কেমন? আমি আগে লিখে দিই কথাটা, তাহলে তোমার ক্লিয়ার হবে আইডিয়া। তাহলে এখানে আমরা কি করব, যে প্রশ্নে যেই ভেরিয়েবল থাকবে, প্রশ্নে যেই ভেরিয়েবল থাকবে অপশনেও সেম ভেরিয়েবল থাকলে, অপশনে সেম ভেরিয়েবল থাকলে, ভেরিয়েবলের মান বসিয়ে ভেরিয়েবলের মান বসিয়ে আনসার চেক করি। ভাই কিছুই বুঝি নাই, বুঝাচ্ছি আসো। প্রশ্নে তোমার যে ভেরিয়েবল থাকবে অপশনও সেম ভেরিয়েবল থাকলে ভেরিয়েবলের মান বসিয়ে আনসার চেক করি। যেমন দেখে আসো, দেখো এখানে কি আছে বলো তো একটু করে। এখানে দেখো, এখানে এক্স আছে, আর অপশনগুলোতে কি আছে? এক্স আছে। তাহলে তোমার সেই ক্ষেত্রে এখন আমাকে কী করতে হবে বলো তো? আমি এখানে একবার এক্সের একটা মান বসাবো, এক্সের মান বসাই দেখবো এটার ভ্যালু কত আসে। পরে এই সেম এক্সের মানটা এই অপশনগুলোতেও বসাবো, দেখবো ওই প্রশ্নে থাকা আনসারটার সাথে অপশনের কোন আনসারটা মিলে, সেটা আমরা চেক করব। কেমন? আচ্ছা, তো এই ক্ষেত্রে তুমি কি করবা? নর্মালি এক্সের মানটা 30 ডিগ্রি ধরে চেক করবা। নর্মালি এক্সের মানটা কত ডিগ্রি ধরে চেক করবা? 30 ডিগ্রি ধরে। আমরা সবসময় বেশিরভাগ সময় যেটা করব, যে অ্যাঙ্গেল এটা যদি কখনো আমাদের ধরা লাগে, নর্মালি আমরা 30 ডিগ্রি বসায় চেক করবো অ্যাঙ্গেল হওয়ার সময়। হ্যাঁ, তবে কিছু কিন্তু স্পেশাল কেস আছে, যেমন তোমার কাছে যদি tan x + 60 ডিগ্রি থাকে, সেই ক্ষেত্রে এক্সের মানটা 30 ডিগ্রি বসাবা না। মানে এমনভাবে এক্সের মানটা তোমাকে বসাইতে হবে যেন অসংজ্ঞায়িত না আসে।
তো আমরা নর্মালি কী করবো, এক্সের মানটা 30 ডিগ্রি বসাবো। যদি এমন কখনো পরিস্থিতি হয় যে এক্সের মান 30 ডিগ্রি বসালে অসংজ্ঞায়িত আসতেছে, তখন সেই ক্ষেত্রে 30 ডিগ্রির পরিবর্তে 0 ডিগ্রি বা 45 ডিগ্রি, তখন সেগুলো বসাবো। তাহলে চলো এটা আমি বসাই দেখি আসো, এখানে আনসারটা কত আসে আমরা দেখি। আমরা যদি এক্সের মান এখানে 30 ডিগ্রি বসাই, তাহলে দেখো এখানে কত আসবে, সাইন অফ এই যে 5 × 30 ডিগ্রি, তো তার মানে এখানে আসবে কত, এক সেকেন্ড, সাইন অফ 5 × 30 ডিগ্রি মানে 150 ডিগ্রি, মাইনাস সাইন অফ এক্সের মান যদি 30 ডিগ্রি বসাই তাহলে এখানে আসবে 90 ডিগ্রি। তাহলে দেখো এরপরে কত আসে এখানে, এরপর এখানে আসবে তোমার কজ অফ, এখানে আসবে 150 ডিগ্রি, প্লাস সাইন অফ কজ অফ এখানে আসবে 90 ডিগ্রি, 3x না। হ্যাঁ, তাহলে এখন দেখো এখানে ভ্যালু কত আসে, এখানে ভ্যালু আসবে তোমার সাইন 150 ডিগ্রি, সাইন 150 ডিগ্রি মান কত, -1 করো, ডিভাইডেড বাই কস 150 ডিগ্রি, কস 90 ডিগ্রি বলে তো 1ই, তাহলে এখানে আসবে কত, 1/√3 আসবে। এটা চলে আসছে কত, 1/√3। তাহলে এখন দেখো যে 30 ডিগ্রি বসাইলে কার ক্ষেত্রে 1/√3 আসে, এটা হচ্ছে ট্যানের ক্ষেত্রে। তুমি যদি এখানে ট্যান অফ এক্সের জায়গায় যদি 30 ডিগ্রি বসাও, তো কার ক্ষেত্রে রেজাল্ট 1/√3 আসে, ট্যানের ক্ষেত্রে। তাহলে এখানে আনসার কোনটা, এখানে আনসার হচ্ছে tan x। তাহলে এখানে আনসার হচ্ছে সি। তাহলে তুমি এক্সের মানটা 30 ডিগ্রি বসাইলা, এক্সের মানটা 30 ডিগ্রি বসাই এটার ভ্যালু বের করলা, তারপরে অপশনে এক্সের মানটা 30 ডিগ্রি বসাইলা, দেখলা কার ক্ষেত্রে 1/√3 আসে, সেটাই হচ্ছে তোমার কাছে এখানে আনসার। এভাবে করে চেক করতে হয়। বোঝা গেছে? আশা করি বোঝা গেছে। তাহলে চলো নেক্সটে চলে যাই আসো। নেক্সট আমরা ট্রিকটা দেখাই দিয়ে আসো তোমাকে। এখানে বলতেছে কি, sec থিটা প্লাস tan থিটা এগুলো 2 হলে sin থিটা এগুলো কত। চলো ট্রিক নাম্বার 4 দেখাই আসো। আচ্ছা, এখানে আমি তোমাকে দেখাই দিয়ে আসো। এখানে ট্রিক নাম্বার 4 কেমন, আসো ট্রিক নাম্বার 4, ট্রিক 04। ওকে, ট্রিক নাম্বার 4টা হচ্ছে এরকম। এখানে দুটো জিনিস থাকতে পারে। ধরো তোমাকে যদি এরকম বলে যে আমার sec থিটা প্লাস tan থিটা ইকুয়াল টু x, ধরো আমাকে কি বললো, ধরো আমাকে বললো sec থিটা প্লাস tan থিটা এটা ইকুয়াল টু x বললো। তাহলে সেই ক্ষেত্রে তুমি একটা ত্রিভুজ কল্পনা করে নিবা। তুমি এটা কি কল্পনা করে নিবা, একটা ত্রিভুজ কল্পনা করে নিবা। তাহলে তোমার যদি কি বলে কখনো sec থিটা প্লাস tan থিটা এগুলো যদি কখনো কি বলে x বলে, তাহলে সেক্ষেত্রে তুমি একটা ত্রিভুজ কল্পনা করে নিবা। সেই ত্রিভুজের এই অ্যাঙ্গেলটা হবে থিটা, তারপরে তোমার কাছে এখানে এইটা হবে 2x, এইটা হবে x² - 1, আর এটা হবে তোমার কাছে এখানে x² + 1 হবে। ঠিক আছে, আচ্ছা সরি, x² এটা +1 হবে, এটা হবে x² + 1, এটা হবে x² - 1। ঠিক আছে, ওকে। তাহলে দেখো আমি বলি এখানে তোমাকে যদি sec থিটা প্লাস tan থিটা ইকুয়াল টু x বলে, তাহলে একটা ত্রিভুজ কল্পনা করে নিব, যার ভূমি হবে 2x, যার অতিভুজ হবে x² + 1, আর যার লম্বটা হবে কত, x² - 1 হবে। তো এইটা এই শর্টকাটটা এতটা ইম্পর্টেন্ট না, তারপরে দেখাই দিচ্ছি আর কি। আর যদি আরেকটা এরকম থাকে, তোমাকে যদি বলে cot থিটা প্লাস cosec থিটা ইকুয়াল টু x, তোমাকে যদি বলে cot থিটা প্লাস cosec থিটা এটা ইকুয়াল টু x, তাহলে সেই ক্ষেত্রে তুমি একটা ত্রিভুজ কল্পনা করবা। তাহলে সেই ক্ষেত্রে তুমি একটা ত্রিভুজ এখানে কল্পনা করে নিবা, আর এটাকে তুমি থিটা ধরে নিবা আগের মতো। এখানে জাস্ট চেঞ্জটা আসবে কোথায় জানো, দেখো অতিভুজ এইখানে যে অতিভুজটা আছে, অতিভুজটা এখানেও x² + 1ই হবে। জাস্ট চেঞ্জটা আসবে, এখানে যেটা ভূমি ছিল সেটা লম্বে চলে যাবে, অর্থাৎ এটা হয়ে যাবে 2x, এটা হয়ে যাবে x² - 1। এই চেঞ্জটা এখানে আসবে, আর কোনো জায়গায় চেঞ্জ নেই। ঠিক আছে, আশা করি আমরা দুইটা শর্টকাট এখানে সবাই বুঝতে পারলাম। তাহলে এই দুইটা শর্টকাট একটু মনে রাখবা। তাহলে এটা ট্রিক নাম্বার 4 ছিল, এটা ছিল আমাদের ট্রিক নাম্বার 4। এই দুটোর জন্য শর্টকাট আমরা এখানে দেখাই দিলাম। ওকে, ঠিক আছে। তাহলে চলো আমরা দেখি ম্যাথটা সলভ করি আসো, যেখানে ছিলাম। হ্যাঁ, আমাকে বলছে sec থিটা প্লাস tan থিটা ইকুয়াল টু কত, 2। তাহলে দেখো আমরা এখানে একটা ত্রিভুজ কল্পনা করে নিব, আমরা এখানে একটা ত্রিভুজ কল্পনা করে দিব। তাহলে এটা হচ্ছে আমার থিটা, এটা তো অলওয়েজ আমার x² + 1 হয়। আচ্ছা, এই ক্ষেত্রে দেখো তো একটা জিনিস, এইটা কি, এটা কিন্তু হচ্ছে x, তাহলে এখানে x² + 1, তাহলে 2² + 1 হবে। আর এই ক্ষেত্রে এটা কি হয়, 2x হয়। আর এটা কি হয়, x² - 1, তাহলে 2² - 1 হবে।
তার মানে এটা হবে 3, এটা হবে 5, এটা হবে 4। বুঝছো? তাহলে খেয়াল করো, sec থিটা প্লাস tan থিটা এগুলো যদি x হয়, আমরা শিখে আসছিলাম নিচেরটা হয় 2x, এটা হয় x স্কয়ার প্লাস 1, এটা হয় x স্কয়ার মাইনাস 1। x এর জায়গায় জাস্ট 2 গুলা বসাই দিছি, তাহলে এটা পাই গেছি 5, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4। তাহলে sin থিটা ইকুয়াল টু কত? sin থিটার সূত্র হচ্ছে আমরা সবাই কি জানি, sin থিটা হচ্ছে লম্ব বাই অতিভুজ। তাহলে sin থিটা যদি লম্ব বাই অতিভুজ আমরা বের করতে চাই, তাহলে দেখো এখানে কত আসবে, লম্বের ভ্যালু হচ্ছে 3, অতিভুজের ভ্যালু হচ্ছে 5, তাহলে 3/5। তাহলে এখানে কত আসছে ভ্যালু চলে আসছে এখানে 3/5। তাহলে 3/5 হচ্ছে তোমার কাছে এখানে আনসার। ঠিক আছে, তাহলে 3/5 হচ্ছে আমার কাছে এখানে আনসার। বুঝা গেছে? তাহলে যে দেখো 3/5 চলে আসছে। ওকে, তো এটা এতটা ইম্পর্টেন্ট কিছু না, হ্যাঁ, তবে মনে রাখতে পারো যদি এমসিকিউতে তোমার সাহায্য করে আর কি। আর যদি কি থাকতো বলো, এখানে ওই যে cot থিটা প্লাস কোসেক থিটা থাকতো, তাহলে কিন্তু এটা অন্যরকম হইতো। কীরকম হইতো সেটা কিন্তু তোমাদেরকে আমি দেখাই দিচ্ছি এখানে। ওকে, আশা করি আমরা সবাই বুঝতে পারছি। তাহলে এটা আমাদের গেছে এখানে, এটা আমাদের ট্রিকটা গেছে। তাহলে একটা কাজ করি আসো আমরা, এবার দেখবো ট্রিক নাম্বার 5। ট্রিক নাম্বার 5টা অনেক কাজের। চলো আমরা দেখবো এবার আসো ট্রিক নাম্বার 5। তাহলে এখানে দেখাই দিয়ে আসো তোমাদেরকে, সেটা হচ্ছে আমাদের কি ট্রিক নাম্বার 5, ট্রিক 05। তাহলে এটা হচ্ছে সাইন বা কোসাইনের তোমার হচ্ছে বর্গাকার সমান্তর দ্বারা থাকলে। তো এটা কখন অ্যাপ্লাই হবে? এটা অ্যাপ্লাই হবে হচ্ছে সাইন বা কজের বর্গাকার সমান্তর ধারা থাকলে, সমান্তর ধারা থাকলে এই ট্রিকটা অ্যাপ্লাই হবে। আমি অনেকগুলো এমসিকিউ দেখাই দিব, তাহলে তোমার আইডিয়া একদম ক্লিয়ার হয়ে যাবে। তাহলে ট্রিক নাম্বার 5টা কখন অ্যাপ্লাই হবে? সাইন বা কজের যদি কি থাকে, বর্গাকার সমান্তর ধারা থাকে। যেমন দেখো আমি তোমাকে বলি, এই ক্ষেত্রে তোমার আগে প্রথম কাজটা হবে আগে পদ সংখ্যা বের করতে হবে। তাহলে এই ক্ষেত্রে তোমার স্টেপ 1 কি হবে, স্টেপ 01 হবে, আগে পদ সংখ্যা বের করতে হবে। পদ সংখ্যা বের করতে হবে। আর সমান্তর ধারা পদ সংখ্যা তুমি অলরেডি বের করতে পারো। সেই পদ সংখ্যার সূত্রটা কি পড়াইছি তোমাদেরকে? পদ সংখ্যার সূত্র পড়াইছি কিন্তু শেষ পদ মাইনাস আদি পদ। শেষ পদ তোমাদেরকে পড়াইছি এখানে শেষ পদ মাইনাস আদি পদ ডিভাইডেড বাই হচ্ছে সাধারণ অন্তর, ডিভাইডেড বাই হচ্ছে সাধারণ অন্তর। আর এর সাথে কি হয়েছিল এখানে +1 হয়েছিল। তাহলে এটা ছিল পদ সংখ্যা। স্টেপ 2টা কি? স্টেপ 2, স্টেপ 2 তোমরা বুঝতেছো, দুইটা জিনিস হইতে পারে। কি জিনিস? পদ সংখ্যাটা জোড় সংখ্যক পদ হইতে পারে, বিজোড় সংখ্যক পদ হইতে পারে। কি হইতে পারে? জোড় সংখ্যক পদ হইতে পারে আর বিজোড় সংখ্যক পদ হইতে পারে। তাহলে আমার যে পদ সংখ্যা আছে, দুইটার ঘটনা এখানে করতে পারে। আমার যে পদ সংখ্যা আছে এখানে দুইটা ঘটনা করতে পারে। কি ঘটনা? চলো ব্যাখ্যা করি আসো। পদ সংখ্যাটা জোড় হইতে পারে অথবা বিজোড় হইতে পারে। পদ সংখ্যা যেটা আছে এটা জোড় হইতে পারে অথবা পদ সংখ্যাটা বিজোড় হইতে পারে। ঠিক আছে, জোড় হইলে কি করবা আর বিজোড় হইলে কি করবা সেটা দেখাই দিচ্ছি। জোড় যদি হয় তাহলে যোগফল বলুক অথবা সমষ্টি বলুক, আনসার হবে পদ সংখ্যা বাই 2। আনসার কত হবে? পদ সংখ্যা বাই 2 হবে। যোগফল বা সমষ্টি কত হবে বলো তো? পদ সংখ্যা ডিভাইডেড বাই 2 আসবে। আর যদি তোমার কি হয় বলো তো, পদ সংখ্যাটা যদি বিজোড় হয়, সেই ক্ষেত্রে যোগফল বা সমষ্টি এটা ইকুয়াল টু হবে, যোগফল বা সমষ্টি ইকুয়াল টু হবে পদ সংখ্যা -1 ডিভাইডেড বাই 2। তাহলে এটা ইকুয়াল টু কত হবে? পদ সংখ্যা -1 ডিভাইডেড বাই 2 প্লাস শেষ পদ ঠিক আছে? তাহলে আরেকবার বুঝাই বলি, দেখো যদি তোমার কি থাকে, সাইন বা কসের বর্গাকার যদি তোমার কাছে সমান্তর দ্বারা থাকে, সেই ক্ষেত্রে স্টেপ 1 হচ্ছে পদ সংখ্যা বের করতে হবে। পদ সংখ্যা বের করার সূত্রটা তোমাকে আমি লিখে দিছি এখানে। স্টেপ 2 হচ্ছে পদ সংখ্যাটা জোড় হইতে পারে বা
বিজোড় হইতে পারে। যদি জোড় হয় তাহলে যোগফল বা সমষ্টি হবে পদসংখ্যা ডিভাইডেড বাই 2, আর যদি বিজোড় হয় তাহলে যোগফল বা সমষ্টি হবে পদসংখ্যা -1 ডিভাইডেড বাই 2 প্লাস হচ্ছে শেষ পদ। তাহলে চলো কিছু এমসিকিউ করাই দিই, তাহলে তোমার আইডিয়াটা একদম ক্লিয়ার হয়ে যাবে। ওকে, দেখো এক্ষেত্রে দেখো এটা কিসের দেওয়া আছে বলো তো, একটা কজের কিন্তু বর্গাকার সমান্তর ধারা দেওয়া আছে। দেখো কজ স্কোয়ার 0 ডিগ্রি, কজ স্কোয়ার 10 ডিগ্রি, কজ স্কোয়ার 20 ডিগ্রি, কজ স্কোয়ার 90 ডিগ্রি। হ্যাঁ, ক্যালকুলেটার থাকলে তুমি ক্যালকুলেটারে করে ফেলতে পারতেছো। আর এটা রিটার্নে কিন্তু এভাবে করা যাবে না, রিটার্নের জন্য আমরা নিয়ম শিখাবো। রিটার্ন করার সময় আগে এমসিকিউর জন্য নিয়ম শিখে দিচ্ছি। তাহলে অ্যাট ফার্স্ট আমি বুঝতেছি এটা কজের একটা সমান্তর বর্গের সমান্তর ধারা। তাহলে অ্যাট ফার্স্ট আমার কাজ হবে আগে পদসংখ্যা বের করা। পদসংখ্যা কত আসবে এখানে? পদসংখ্যা আসবে তোমার কাছে এখানে দেখো কত, শেষ পদ হচ্ছে 90, শেষ পদ হচ্ছে 90, আদি পদ হচ্ছে 0। সাধারণ অন্তর এখানে কত করে বলো তো? দেখো সাধারণ অন্তর মানে কি, এটার সাথে ডিফারেন্স। তাহলে দেখো 10 10 করে কিন্তু ডিফারেন্স, 0 তারপর 10 তারপর 20, তাহলে সাধারণ অন্তর এখানে হচ্ছে 10, আর যোগ একটা 1 করতে হয়। তাহলে পদসংখ্যা এখানে কত আসছে? 90কে 10 দিয়ে ভাগ করে 9 আসবে, 9 + 1, তাহলে পদসংখ্যা কিন্তু এখানে 10 আসছে। তাহলে পদসংখ্যা আসছে হচ্ছে তোমার কাছে এখানে 10। তাহলে পদসংখ্যা যদি 10 আসে, পদসংখ্যাটা কি জোড় হইলো নাকি বিজোড় হইলো? জোড় হইলো। তাহলে সমষ্টিটা কত হবে, বা সমষ্টি বা যোগফল কত হবে? সমষ্টি বা যোগফল হবে পদসংখ্যা ডিভাইডেড বাই হচ্ছে 2, তাহলে এখানে আসবে 5। তাহলে এখানে আনসারে কত আসবে? এখানে আনসার আসবে তোমার কাছে এখানে 5। তাহলে আনসার হচ্ছে 5 হচ্ছে তোমার কাছে এখানে আনসার। বোঝা গেছে? 5 হচ্ছে তোমার কাছে এখানে আনসার। দেখো খুব সিম্পল, তুমি কিন্তু চাইলে ক্যালকুলেটর ছাড়াই এই ম্যাথটা এখানে করে ফেলতে পারলাম। আশা করি আমরা সবাই এখানে বুঝতে পারছি এটা। তাহলে চলো নেক্সটে চলে যাই। নেক্সটে দেখো কজ স্কোয়ার 30 ডিগ্রি, কজ স্কোয়ার 60 ডিগ্রি, কজ স্কোয়ার 180 ডিগ্রিটার মান কত? ডিউতে আসছে। অ্যাট ফার্স্ট কাজ হচ্ছে কি পদসংখ্যা বের করা। পদসংখ্যা যদি বের করতে চাই আসবে কত? শেষ পদ হচ্ছে 180 ডিগ্রি, আদি পদ হচ্ছে এখানে 30 ডিগ্রি, আর সাধারণ অন্তরটা এখানে কত? সাধারণ অন্তর তুমি যদি দেখো এখানে দেখো ভাই 30 করে করে বাড়তেছে, 30 তারপর 60 তারপরে 90 হবে। সাধারণ অন্তর এখানে 30, তারপরে প্লাস এখানে 1 করে দাও। তাহলে এখানে থাকবে কত বলো তো? 180 থেকে তুমি যদি এখানে 30 বাদ দাও তাহলে তোমার থাকে 150, 150কে 30 দিয়ে ভাগ করে 5 থাকে, তাহলে 5 যোগ হচ্ছে 1, তাহলে পদসংখ্যা হচ্ছে এখানে 6। তাহলে জোড় সংখ্যা আসলে পদসংখ্যা, তাহলে সমষ্টি কত হবে এখানে? সমষ্টি হবে কিন্তু 6/2 হবে। তাহলে রেজাল্ট আসবে কিন্তু 3। রেজাল্ট কত চলে আসবে এখানে? রেজাল্ট আসবে তোমার কাছে এখানে 3 আসছে হচ্ছে রেজাল্ট। তাহলে 3 হচ্ছে তোমার কাছে এখানে আনসার হয়ে গেছে। ওকে, বোঝা গেছে জিনিসটা? আমি আশা করতেছি সবাই এটা বুঝতে পারছো। তো এটা ছিল হচ্ছে আমার এখানে শর্টকাট আর কি। তো এর মাধ্যমে কিন্তু আমাদের এমসিকিউ সলভগুলো মানে শর্টকাটগুলো আমরা দেখে ফেললাম। আরও কিছু শর্টকাট আছে, চলো সেগুলো তোমাকে আমি লিখে দিয়ে আসো। ওগুলোকে আমরা ট্রিকের মধ্যে ফেলবো না, আমরা জাস্ট বলবো ওগুলো হচ্ছে এক্সট্রা কিছু শর্টকাট। কেমন? এক্সট্রা কিছু শর্টকাট। আচ্ছা একটা সেকেন্ড জাস্ট, তাহলে চলো আমরা লিখে দিয়ে আসি এখানে এক্সট্রা শর্টকাট। মানে ওগুলার আমি এখন কোনো ম্যাথ দেখাবো না, ওগুলো যখনই আসবে তখনই হচ্ছে এমসিকিউ দেখাবো, ওগুলোর জন্য এখন আলাদা করে কোনো এমসিকিউ দেখাবো না। তাহলে এক্সট্রা শর্টকাট, তাহলে এখানে আমরা হেডলাইন দিই, এটা হচ্ছে আমরা কি দেখবো এখানে? এক্সট্রা কিছু শর্টকাট। এক্সট্রা শর্টকাট এগুলো আমরা এখন দেখবো না, এটার এমসিকিউ জাস্ট লিখে রাখি শর্টকাটগুলো, পরে হচ্ছে আমরা যখন যখন ম্যাথ আসবে তখন তখন দেখাই দিব। ঠিক আছে? ওকে, এক্সট্রা কিছু শর্টকাট চলো লিখে দিয়ে আসো। ওকে, তাহলে চলো প্রথম শর্টকাটটা তোমাকে লিখে দিয়ে আসো। প্রথম শর্টকাট হচ্ছে, ধরো আমার কাছে যদি এরকম থাকে, এখানে ধরো আমার কাছে আছে যে কজে প্লাস সাইনে আছে, আমি কালারটা চেঞ্জ করি। ধরো আমার কাছে এরকম দিছে কজ এ, কজ অফ এ প্লাস সাইন অফ এ আছে, আর এই জায়গায় আছে আমার কাছে কজ অফ এ মাইনাস সাইন অফ এ আছে। তাহলে এটা ইকুয়ালটা হবে ট্যান অফ 45 ডিগ্রি প্লাস এ। ওকে, আচ্ছা সেকেন্ড শর্টকাট, তোমার যদি কি থাকে এখানে কজ অফ এ মাইনাস সাইন অফ এ থাকে, কজ অফ এ মাইনাস সাইন অফ এ থাকে, নিচে যদি কজ অফ এ প্লাস সাইন অফ এ থাকে, এই ক্ষেত্রে এটা হবে ট্যান অফ 45 ডিগ্রি মাইনাস এ, 45 ডিগ্রি মাইনাস এ। তাহলে ব্যাপারটা কি দাঁড়াইলো এখানে? ব্যাপারটা দাঁড়াইলো উপরে যদি প্লাস থাকে, উপরে যদি প্লাস থাকে তাহলে এই জায়গাটাতেও প্লাস আসবে, আর উপরে যদি মাইনাস থাকে তাহলে এই জায়গাটাতেও মাইনাস আসবে। তাহলে উপরে প্লাস থাকলে প্লাস, নিচে মাইনাস থাকলে, উপরে মাইনাস থাকলে মাইনাস।
কেমন? তাহলে এখানে নিয়মটা তাহলে আমি কি লিখতে পারি, এখানে এই দুটোর জন্য মনে রাখার জন্য আমরা বলতে পারি উপরে প্লাস থাকলে প্লাস, উপরে প্লাস থাকলে প্লাস, আর মাইনাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে মাইনাস। বুঝতে পারছি? আশা করি সবাই জিনিসটা আমরা এখানে বুঝতে পারছি। ওকে, তারপর যদি তোমার কাছে এরকম থাকে, ধরো তোমার কাছে যদি থাকে সাইন এ প্লাস সাইন বি, ধরো তোমার কাছে এখানে আছে যে সাইন অফ এ, এখানে এরকম আছে, ধরো দেখ, ধরো তোমার কাছে এখানে আছে সাইন অফ এ প্লাস সাইন অফ বি আছে, তারপর ধরো এখানে আছে সাইন অফ এ মাইনাস সাইন অফ বি আছে, ঠিক আছে, এরকম আছে। তার মানে উপরে যে দোনো জায়গায় সাইন আছে। তাহলে এই ক্ষেত্রে যেটা নিয়ম, যেখানে হবে কত জানো, ট্যান অফ 45 ডিগ্রি প্লাস হবে বি। বি বলতে বোঝাচ্ছি এখানে যে এই ধরা যাক এ আর বি এর মধ্যে ধরা যাক বিটা হচ্ছে ছোট, যে অ্যাঙ্গেলটা ছোট সেই অ্যাঙ্গেলটা এখানে যোগফল আকারে বসে। এগুলো আমরা কোনো ব্যাখ্যায় যাব না, এগুলো ডাইরেক্ট শর্টকাট, এগুলো এমসিকিউর জন্য মনে রাখবো, ঠিক আছে। তারপর তোমার কাছে যদি কী থাকে, এখানে সাইন এ মাইনাস সাইন বি থাকে, তোমার কাছে যদি এখানে কী থাকে, সাইন এ মাইনাস সাইন বি থাকে। দেখো তোমার কাছে যদি এখানে সাইন এ মাইনাস সাইন বি থাকে, আর উপরে যদি থাকে সাইন এ প্লাস সাইন বি থাকে, তাহলে এই ক্ষেত্রে আনসার হবে তোমার ট্যান অফ 45 ডিগ্রি মাইনাস বি হবে। তার মানে উপরে প্লাস থাকলে এই ক্ষেত্রেও প্লাস, মাইনাস থাকলে এই ক্ষেত্রেও মাইনাস, এরকম নিয়ম। বাট এখানে এ বসাবা না বি বসাবা, এই এ আর বি এর মধ্যে যে অ্যাঙ্গেলটা ছোট সেটাকে এখানে বসাইতে হয়। বুঝতে পারছো? তাহলে এখানে কোন অ্যাঙ্গেলটা বসবে, এখানে নিয়ম হচ্ছে, এখানে আমরা কি ধরে নিছি, যে অ্যাঙ্গেল ছোট সে অ্যাঙ্গেল বসবে। তাহলে এখানে নিয়ম হচ্ছে যে অ্যাঙ্গেল ছোট সে অ্যাঙ্গেল বসবে। মানে আমি ধরে অ্যাজাম্পশন করে নিছি কি, অ্যাজাম্পশন করে নিছি হচ্ছে বিটা হচ্ছে আমাদের কাছে এখানে ছোট, সে অ্যাঙ্গেল বসবে। তাহলে এখানে আমরা কি ধরে নিছি, আমরা এখানে ধরে নিছি আমার যে বি আছে সেটা এ থেকে ছোট, তো বি যেহেতু এ থেকে ছোট তাই এখানে বি বসছে, ঠিক আছে। এটা একটা ফর্মুলা এখানে গেছে। ওকে, লাস্ট আরও দুইটা ফর্মুলা আছে। মানে আমরা তো সাইনের জন্য দেখলাম, প্রথমে দেখলাম যে কস সাইন একসাথে থাকলে কী হয়, পরে দেখলাম সাইন সাইন থাকলে কী হয়। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কি, যে কস কস থাকলে কী হয়। চলো এগুলো দেখাই দিয়ে আসো। তাহলে এখানে যদি এরকম থাকে আমাদের কজ অফ এ প্লাস কজ অফ বি, দেখো এখানে যদি এরকম থাকে কজ অফ এ প্লাস কজ অফ বি, নিচে আছে ধরো কজ অফ এ মাইনাস কজ অফ বি আছে, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে হবে ট্যান অফ, উপরে প্লাস আছে তাহলে এখানে হবে 45 ডিগ্রি প্লাস, যে অ্যাঙ্গেলটা ছোট তাহলে বি ছোট ধরছি, তাহলে বিটা উপরে বসবে। বাট কজের ক্ষেত্রে ডিফারেন্স কি জানো, এখানে মাইনাস আসবে। সাইনের বেলায় কিন্তু কোনো মাইনাস আসে না, বাট কজের বেলায় কিন্তু কী আসে, একটা মাইনাস আসে। এগুলো জাস্ট, এগুলো কোনো ব্যাখ্যা তুমি পড়ার দরকার নেই, এগুলো কিন্তু কোনো ফর্মুলাও না, জাস্ট শুধু শর্টকাট, ঠিক আছে, তোমার জীবনকে সহজ করার জন্য। ওকে, তারপর আরেকটা জাস্ট লাস্ট শর্টকাট আমাদের এই রিলেটেড আরও কিছু আছে, এগুলো দেখাই দিব আস্তে আস্তে। কজ অফ এ মাইনাস যদি কজ অফ বি থাকে ডিভাইডেড বাই যদি কজ অফ এ প্লাস যদি এখানে কজ অফ বি থাকে, তাহলে এই ক্ষেত্রে কি হয়ে থাকে, এখানে এই ক্ষেত্রে হবে সেম মাইনাস ট্যান অফ 45 ডিগ্রি মাইনাস বি হবে। মানে এ আর বি এর মধ্যে বি ছোট, তাহলে বিটা এখানে বসবে, উপরে মাইনাস তাই মাইনাস বসছে, বাট কজের বেলায় একটা আগে থেকে টেনের আগে মাইনাস চলে আসে। তাহলে এগুলো হচ্ছে আমাদের কাছে যে তোমার আমরা দেখলাম কিছু এক্সট্রা শর্টকাট। ওকে, আচ্ছা, মোটামুটি আমাদের আসলে এই পর্যন্ত শর্টকাট আপাতত দেখলেই চলে আসলে, ঠিক আছে, এর বেশি আসলে শর্টকাট দেখার দরকার নেই এখন এই মুহূর্তে। তাহলে চলো আমরা 7-এর এ এটা কিছু প্রবলেম সলভ করব। তাহলে আমাদের মোটামুটি আমি কী কী দেখাইছি আজকে তোমাকে একটু বলি। আমরা প্রথমে ট্রিক দেখলাম, ট্রিক নাম্বার 1 2 3 4 5 দেখলাম, পরে কিছু এক্সট্রা শর্টকাট দেখলাম, আমরা ওই শর্টকাট রিলেটেড কিছু এমসিকিউ সলভ করছি, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা আসলে এখন স্টার্ট করব আমাদের 7-এর এ যেটা আছে সেটা। আমি একটু করে পানি খেয়ে নিই। 7-এর এ অলরেডি আমরা কিছু ম্যাথ করছিলাম, আজকে আমরা বাকি ম্যাথগুলো মানে অনেকটাই শেষ করে ফেলার চেষ্টা করব। ওকে, তাহলে চলো আমরা শুরু করি। আসো দেখো আমাকে বলতেছে কোসেক অফ যে এন আছে এখানে,
n পাই ডিভাইডেড বাই 2 প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n পাই বাই 6 n বিলংস টু জেড এর মান কত হবে সেটা তোমার এখানে নির্ণয় করতে বলা হয়েছে, ঠিক আছে। আচ্ছা, এখন এখানে দেখো একটা জিনিস, এখানে দুইটা ঘটনা হতে পারে। এখানে n বিলংস টু কিন্তু জেড বলে দিছে, তো n বিলংস টু জেড বলা মানে কি, n বিলংস টু জেড মানে হচ্ছে n হচ্ছে পূর্ণ সংখ্যার, nটা পূর্ণ সংখ্যা হবে। n বিলংস টু জেড মানে কি, nটা পূর্ণ সংখ্যা হবে। কারণ জেড বলতে আমরা কি বুঝি, জেড বলতে আমরা বুঝে থাকি তোমার হচ্ছে এই যে মাইনাস ইনফিনিটি থেকে স্টার্ট করে যতগুলো পূর্ণ সংখ্যা আছে -2 1 0 1 2 3 এভাবে যাবে প্লাস ইনফিনিটি পর্যন্ত। কতটুকু যাবে, প্লাস ইনফিনিটি পর্যন্ত, ঠিক আছে। আচ্ছা, এখন তাহলে এখানে দুইটা ঘটনা হইতে পারে। ঘটনা দিতে পারে, একটা হচ্ছে এনটা জোর হইতে পারে, এনটা বিজোড় হইতে পারে। এন জোর হওয়া আর বিজোড় হওয়াটা তো ইম্পর্টেন্ট কেন? ইম্পর্টেন্ট এই কারণেই, কারণ এখানে একটা পাই ভাগের 2 আছে। এন যদি তোমার জোর হয় তাহলে কোনো ধরনের রূপান্তর হবে না, কোসেকই থাকবে। বাট এন যদি বিজোড় হয় তাহলে কিন্তু এখানে একটা রূপান্তর হবে, কোসেকটা কিন্তু কোথায় কনভার্ট হয়ে যায়, সেকে কিন্তু কনভার্ট হয়ে যায়। তো এই ব্যাপারটা কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে। তাই আমরা দুইটা কেস অনুযায়ী আলোচনা করবো, এটার মান নির্ণয় করবো, ঠিক আছে। একটা জিনিস আমরা ধরবো এন যদি জোর হয় তাহলে কী হয় আমরা সেটা চিন্তা করব, আর এন বিজোড় হলে কী হয় সেটা আমরা চিন্তা করবো। আর আমরা সবাই জানি যে আমাদের যে জোড় সংখ্যা আছে, জোড় সংখ্যাটাকে আমরা কীভাবে লিখি, 2m দিয়ে লিখি। আর বিজোড় সংখ্যাটাকে আমরা কীভাবে লিখি, যে কোনো বিজোড় সংখ্যাকে আমরা কিন্তু 2m + 1 দিয়ে লিখি। তোমাদেরকে এটা আগেই পড়াইছি, তাই না, যে কোনো জোড় সংখ্যাটাকে আমরা 2m দিয়ে লিখি, আর যে কোনো বিজোড় সংখ্যাকে আমরা কিন্তু 2m + 1 দিয়ে লিখি। m এর মান তুমি যাই বসাও এখানে সবসময় এটা জোড় সংখ্যা তোমাকে আউটপুট আকারে দিবে 2mটা, আর m এর মান তুমি যাই বসাও 2m + 1 যেটা আছে সবসময় তোমাকে বিজোড় সংখ্যাটাই আউটপুট আকারে দিবে আসলে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা দুইটা ধরনের কেস চিন্তা করবো এখানে। আমাকে এটার মান বের করতে বলছে না, তাহলে আমি একবার চিন্তা করবো m যদি আমার জোড় হয় তাহলে কি হয়, সরি n ইকুয়াল টু জোড় সংখ্যা লিখবো ফার্স্ট এরকম ধরি n ইকুয়াল টু 2m, তাহলে আমরা ধরে নিছি কি nটা হচ্ছে একটা জোড় সংখ্যা। পরে আমি বিজোড় সংখ্যাও ধরবো, বিজোড় সংখ্যা ধরে আমি এটা বের করব। এখন n যদি তোমার একটা জোড় সংখ্যা হয় তাহলে সেই ক্ষেত্রে এখানে কি দেওয়া আছে, কোসেক অফ এই যে n পাই ডিভাইডেড বাই এখানে 2 দেওয়া, ডিভাইডেড বাই এখানে 2 দেওয়া, n পাই ডিভাইডেড বাই কত, n পাই ডিভাইডেড বাই 2 প্লাস -1 পাওয়ার হচ্ছে n, এখানে পাই ভাগের 6 দেওয়া, এখানে পাই ভাগের 6 দেওয়া আছে, ঠিক আছে, পাই ভাগের 6 দেওয়া। ওকে, তাহলে চলো আমরা দেখি আসো। তাহলে n এর জায়গায় জাস্ট আমরা 2m করব। তাহলে এখানে n এর জায়গায় যদি 2m করি, আচ্ছা ধরি লেখার দরকার নেই, তো আমরা লিখবো এখানে যে n ইকুয়াল টু 2m মানে জোড় সংখ্যা হলে, মানে 1 নাম্বার ঘটনা 2m জোড় সংখ্যা হলে, ধরার তো দরকার নেই। তাহলে আমরা n ইকুয়াল টু ফার্স্টটাকে জোড় সংখ্যা ধরে নিয়েছি, জোড় সংখ্যা ধরে এটা ভ্যালু বের করবো। তাহলে এখানে কী পাবো দেখো তো, কোসেক, এখানে পাবো কোসেক। তাহলে এখানে কি আসবে দেখো, n এর জায়গায় জাস্ট আমরা 2m বসাই দিব, n এর জায়গায় জাস্ট আমরা 2m বসাই দিব, n এর জায়গায় জাস্ট আমরা এখানে 2mটা বসাই দিব, n এর জায়গায় জাস্ট আমরা এখানে কত বসাই দিব, 2m। তাহলে এখানে কি হবে দেখো, এবারে এখানে আছে পাই ভাগের 6 আছে, কত পাই ভাগের 6 আছে, পাই ভাগের এখানে 6 আছে, ঠিক আছে। আচ্ছা, এইবার দেখো সেটা হচ্ছে কি আসতেছে এখানে রেজাল্ট, কোসেক। আচ্ছা ভাই, এখানে যে একটা 2 আছে আর এখানে যে 2 আছে, 2 তে কাটাকাটি যাবে, তাহলে এখানে m পাই থাকবে প্লাস এখানে এটা কি আর -1 থাকবে কি ভাই বলো তো একটু করে, -1 এর উপর একটা স্কোয়ার আছে, তো -1 এর উপর যদি স্কোয়ার থাকে সবসময় এটা পজিটিভ হয়ে যায়, তাহলে এখানে থাকবে π/6 থাকবে, এখানে কি থাকবে π/6 থাকবে। এখন এখানে যে m আছে, mটা তো এখানে, আচ্ছা একটা জিনিস এখানে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, n যেরকম বিলংস টু জেড, n বিলংস টু জেড এই কথাটার অর্থ কি বলো তো একটু করে, n বিলংস টু জেড এই কথাটার অর্থ হচ্ছে জেড সেটের মধ্যে যে সকল উপাদান আছে n এর মান যে কোনো ওই সেটের অন্তর্গত যে কোনো কিছু হইতে পারে। তার মানে n এর মানটা -2 হইতে পারে, -1 হইতে পারে, 0 হইতে পারে, 1 হইতে পারে, 2 হইতে পারে, 3 হইতে পারে। তার মানে n এর মানটা যে কোনো পূর্ণ সংখ্যা হইতে পারে, n এর মানটা কি হইতে পারে, যে কোনো পূর্ণ সংখ্যা হইতে পারে। কিন্তু n এর মানটা কখনোই 1.2 হবে না, কারণ n বিলংস টু জেড বলছো, আর জেড কখনো জেড 1.2কে ইনক্লুড করে না তার সেটের মধ্যে। এখন n ইকুয়াল যদি 2m হয়, তাহলে n যদি বিলংস টু জেড হয়, mও বিলংস টু জেডই হবে।
কেন আমি চলো তোমাকে ব্যাখ্যা করি একটু করে দেখো, খেয়াল করো n ইকুয়াল টু কত, n ইকুয়াল টু তোমার কাছে এখানে হচ্ছে 2m, তাইলে আমরা m এর মানটাকে কি ধরে নিলাম, ধরো যাক m এর মানটা আমরা ধরে নিব এখানে m বিলংস টু আমরা z ধরে নিব, একদম কোনো ঝামেলা এড়ানোর জন্য। বুঝতে পারছো আমরা কি করার জন্য, ঝামেলা এড়ানোর জন্য আমরা এমও বিলংস টু এখানে z ধরে নিব, মানে nও যেরকম পূর্ণ সংখ্যা আমরা ধরে নিব mটাও পূর্ণ সংখ্যা। কারণ m যদি ভগ্নাংশ হয় তাহলে প্রবলেমটা কোথায়, m ভগ্নাংশ যদি হয় তাহলে পুরো সংখ্যার গুণফলটা জোড় বিজোড় হবে না। তো যখনই আমি বলতেছি এটা একটা পুরোটা একটা জোড় সংখ্যা, তাহলে আমাকে এখানে অবশ্যই কী করতে হবে, তুমি চিন্তা করে দেখো m এর মানটা তুমি যদি ভগ্নাংশ বসাও, তুমি যদি m এর মানটা যদি 1.2 বসাও, তাহলে এটা গুণফল কত আসবে 2.4, তখন nটা কি আর জোড় সংখ্যা থাকতেছে, n কিন্তু আর জোড় সংখ্যা থাকতেছে না। তাহলে এই জন্য আমরা কোনো রিস্ক নিব না, এই mটা যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে nটা তখন পূর্ণ সংখ্যা আসবে এবং জোড় সংখ্যা হবে। হ্যাঁ কিছু কিছু এক্সেপশনাল আছে, যদি m এর মানটা 1.5 হয়, বাট ওটাতে কিছু স্পেশাল কেস, ওটা চিন্তা করার দরকার নেই, কেমন। তাহলে রিস্ক ফ্রি থাকার জন্য আমরা কি করব, আমরা এভাবে চিন্তা করব, আমরা এখানে যেটা করবো এটার মান বের করতে বসে না, আমি একবার n এর মানটা জোর ধরে করব, একবার n এর মানটা বিজোড় ধরে করব। তো n এর মানটা জোর ধরে কিভাবে করে, জোর ইকুয়াল হচ্ছে 2m, বিজোড় ইকুয়াল হচ্ছে 2m + 1, বাট এখানে যখন তুমি লিখবা n ইকুয়াল টু 2m, এটা একটা জোড় সংখ্যা, তোমাকে এটাও বলে দিতে হবে mটা পূর্ণ, mও z এর অন্তর্গত, তাহলে mটাও কিন্তু সবসময় পূর্ণ সংখ্যা হবে, কারণ m পূর্ণ সংখ্যা হইলে nটা অলওয়েজ পূর্ণ সংখ্যা আসবে, তোমাকে এটা না চিন্তা করা লাগবে না। ঠিক আছে, আশা করি এটা আপনারা বুঝতে পারছি। কারণ তুমি যদি mটা যদি বাস্তব সংখ্যা বলো, বাস্তব সংখ্যা মানে সেট অফ রিয়েল নাম্বার বলো, তখন ওই m এর মধ্যে কিন্তু তোমার ভগ্নাংশগুলোও কিন্তু এসে যাচ্ছে, আর m যদি ভগ্নাংশ হয় সবসময় কিন্তু nটা পূর্ণ সংখ্যা আসবে না, কিন্তু nটাকে তো পূর্ণ সংখ্যাই হইতে হবে, কারণ কোয়েশ্চনে বলেই দিছে n বিলংস টু z। তাহলে আমি আবার সামারি করি, এই ধরনের অঙ্ক যখনই থাকবে তখন তোমাকে একবার n ইকুয়াল টু জোর হইলে কী হবে তার জন্য একবার বের করতে হবে, n ইকুয়াল টু বিজোড় হইলে কী হবে তার জন্য একবার বের করতে হবে। জোর সংখ্যা ধরার সময় আমরা 2m ধরে নিব, বিজোড়ের সময় আমরা 2m + 1 ধরে নিব, n বিলংস টু z বলবে, যেটা n এর ক্ষেত্রে যেটা বলা হবে m এর বেলাও আমরা সেটাই ধরে নিব। ঠিক আছে, আশা করি কনফিউশন ক্লিয়ার। তাহলে দেখো, তাহলে একটা জিনিস চিন্তা করে দেখো, এখানে আসছে কি কোসেক m পাই প্লাস হচ্ছে কত π/6। এখন m এর যে মানটা আছে, m এর মান কিন্তু যে কোনো কিছু হইতে পারে, m এর মানটাও এখানে তাহলে m এর মানটা যদি জোর হয়, m এর মান জোরও হইতে পারে, m এর মান বিজোড়ও হইতে পারে। এখানে যে m আছে খেয়াল করো, যেহেতু m বিলংস টু z বলছি, তাহলে m এর মানও তো -∞ দিকে স্টার্ট করে, -2 -1 0 1 2 এভাবে যে কোনো কিছু হইতে পারে, তাই না। m এর মানটা কিন্তু যে কোনো কিছু হইতে পারে, তাহলে m এর মানটা যদি জোর হয় তাহলে বলতে পারো এটা কত নাম্বার লাইন নির্দেশ করতেছে। m এর মান যদি জোর হয় তাহলে এটা কত নাম্বার লাইন নির্দেশ করতেছে বলতে পারো, এটা নির্দেশ করতেছে 1 নাম্বার লাইন। কারণ দেখো তোমাদের মনে আছে কি না, আমি তোমাদেরকে শিখাইছিলাম যে তোমার যদি এরকম হয়ে থাকে, এই যে এই অ্যাঙ্গেলটা, এই যে এটা আমাদের প্রথম লাইন ছিল, এই লাইনটার জন্য অ্যাঙ্গেল কত হয়ে থাকে, পায়ের সাথে সবসময় জোড় সংখ্যা থাকবে, এটা হয়ে থাকতো 2n পাই, দেখো তোমাদের মনে আছে কি না। আর এটা ছিল আমাদের 3 নাম্বার লাইন, 3 নাম্বার লাইনের ক্ষেত্রে অ্যাঙ্গেলটা কত হয়ে থাকে 2n + 1 পাই। তাহলে পায়ের সাথে যদি বিজোড় সংখ্যা থাকে সেটা নির্দেশ করে 3 নাম্বার লাইন, পায়ের সাথে যদি জোড় সংখ্যা থাকে সেটা নির্দেশ করে 1 নাম্বার লাইন। আর যদি কি হয় 2 নাম্বার লাইন, এটা 2 নাম্বার লাইন ছিল, এটা কখন নির্দেশ করতো যদি 4n + 1 π/2 হইতো। আর এটা ছিল আমাদের 4 নাম্বার লাইন, এটার জন্য অ্যাঙ্গেল কত ছিল 4n + 3 π/2। এগুলো তোমাদের সব শেখানো হয়েছে, চ্যাপ্টার 6-এ তো অনেক গুরুত্ব দিয়ে শিখেছি, চ্যাপ্টার 7-এও শিখাইছি এগুলো। তো এখানে দেখো m এর মানটা যদি আমার জোর হয় তাহলে এটা নির্দেশ করতেছে আমার 1 নাম্বার লাইন, প্লাস মানে কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ, আর π/6 গেছে, তার মানে এটা কিন্তু তখন আমার যদি কি হয় এখানে যদি দেখো m যদি জোর হয় তাহলে এই অ্যাঙ্গেলটা কিন্তু প্রথম চতুর্ভাগে থাকবে, আর প্রথম চতুর্ভাগে কিন্তু আমার কি হয় না কোসেকই থাকে। আর এখানে কি হবে বলতো, এখানে রূপান্তর হবে না, কারণ এখানে π/2 নাই, আর কোসেকটা পজিটিভই থাকে, তাই π/6 হবে। তাই এখানে কত আসবে কোসেক π/6, মানে কোসেক 30 ডিগ্রি মান আসে 2 কখন আসতেছে যদি আমার mটা m = জোর হলে। আর আমার যদি mটা যদি বিজোড় হয় সেক্ষেত্রে কী হবে, বিজোড় হলে এটা কিন্তু 3 নাম্বার লাইন নির্দেশ করতেছে। m যদি বিজোড় হয়, পায়ের সাথে বিজোড় সংখ্যা থাকলে 3 নাম্বার লাইন নির্দেশ করতেছে, 3 নাম্বারের সাথে অ্যান্টি ক্লকওয়াইজভাবে আরও π/6 যাচ্ছ, তার মানে তুমি থার্ড কোয়াড্রেন্টে যাচ্ছ। থার্ড কোয়াড্রেন্টে কিন্তু কোসেকটা নেগেটিভ হয়,
তাহলে মাইনাস কোসেক সেই ক্ষেত্রে আসবে π/6, তাহলে রেজাল্ট তখন আসবে -2, রেজাল্ট তখন আসবে -2। -2 কখন আসে? যদি এমটা আমার বিজোড় হলে। আমি আরেকবার তোমাকে বুঝাই দিচ্ছি, টেনশন নিও না, এখানে দেখাচ্ছি আসো। এই যে দেখো, এই যে আমার ধরো যাক এইটা, এই ক্ষেত্রে দেখো এই যে জোর হইলে এটা তো জোর, পরে π/6 মানে কি আরে অ্যান্টিক্লকওয়াইজ ভাবে আরে π/6 গেছো, তাহলে তুমি কোন চতুর্ভাগে? তখন প্রথম চতুর্ভাগে। আর তুমি পায়ের সাথে বিজোড় মানে কি তুমি থার্ড লাইনে আসো, আরও অ্যান্টিক্লকওয়াইজ ভাবে π/6 গেছো, তাহলে তুমি কোন কোন চতুর্ভাগে আসো? থার্ড চতুর্ভাগে আসো, তাই না? এম এর মান জোর হওয়া মানে কি, এম এর মান যদি জোর হয়, এম এর মান জোর হইলে কিন্তু এটা নির্দেশ করতেছে কোন চতুর্ভাগ? প্রথম চতুর্ভাগ। এম এর মান জোর হলে এখানে অ্যাঙ্গেলটা নির্দেশ করতেছে কোন চতুর্ভাগ? প্রথম চতুর্ভাগ। তুমি চাইলে এটা লিখে দিতে পারো। আর যদি আমার এম এর মান যদি আমার বিজোড় হয়, তাহলে এই যে অ্যাঙ্গেলটা আছে, এই অ্যাঙ্গেলটা কিন্তু নির্দেশ করতেছে কোন চতুর্ভাগ বলতো? তৃতীয় চতুর্ভাগ। কারণ এটা যখন নির্দেশ করতে থার্ড লাইন, এটা অ্যান্টিক্লকওয়াইজ, আর ওটা π/6 যাচ্ছে আরও, তাহলে এটা নির্দেশ করতেছে কিন্তু তৃতীয় চতুর্ভাগ। আর তৃতীয়তে কিন্তু কোসেকটা কী হয়ে থাকে? নেগেটিভ হয়ে থাকে, তৃতীয় চতুর্ভাগ। তাহলে আমরা এটা সামারি করতে পারি যে আমার এন যদি জোড় সংখ্যা হয়ে থাকে, তাহলে এটার মান +2 আসতে পারে, -2 আসতে পারে। তার মানে এটার মান কত হইতে পারে? +-2 হইতে পারে। তাহলে এন যদি আমার জোড় সংখ্যা হয়, তাহলে এটার যে ভ্যালুটা এটা +-2 হইতে পারে। ক্লিয়ার? আশা করি এটা সবার কাছে ক্লিয়ার। একটু চিন্তা করে দেখো তোমাদের এটা ক্লিয়ার কিনা, তারপর আমরা নেক্সটে যাচ্ছি। এবার আমরা দেখবো এন যদি বিজোড় হয় তাহলে কী হবে। চলো আমি এখানে করে দিই, নেক্সট পিসটা এখানে অ্যাড করি যে তোমার, এবার আমরা 2 নাম্বারটা দেখবো, মানে 2 নাম্বার কেস। পরে আমি একসাথে সামারি করে দিব যে এন যদি এন করে যদি কত হয়? 2m + 1, তার মানে যদি বিজোড় সংখ্যা যদি হয়, বিজোড় সংখ্যা হলে, ঠিক আছে? এখানের জিনিস দেখো, আমরা যে লিখছি না এখানে m belongs to z, এটা লেখাটা ইম্পর্টেন্ট না, তুমি চাইলে নাও লিখতে পারো, সমস্যা নেই। কেমন? জাস্ট আমি তোমাকে বোঝানোর জন্য লিখে দিয়েছি, এখানে n যা হবে mও তাই হবে। আচ্ছা, তাহলে এখানে আমি কি করবো এখন? এই যে কোসেক, এখানে কি ছিল? কোসেক, তারপরে তোমার কত ছিল এখানে? nπ/2। তাহলে এখানে কত ছিল? এখানে এখানে ছিল nπ/2, এখানে ছিল nπ/2 ছিল, এখানে nπ/2 ছিল, প্লাস প্লাস -1 পাওয়ার হচ্ছে এখানে n, তারপর এখানে ছিল π/6, তারপর এখানে ছিল π/6 ছিল, ঠিক আছে? এখানে ছিল π/6 ছিল, π/6 ছিল। ওকে, তাহলে এখন আমি যদি এখানে ভ্যালুগুলো বসাই দিই, এই যে কোসেক, তারপরে দেখো n এর মানটা এখানে কত? 2m + 1, তাহলে n এর মান হচ্ছে এখানে 2m + 1, এরপর হচ্ছে π/2 প্লাস এখানে -1, n এর মান হচ্ছে 2m + 1 ইন্টু এটা কত? π/6, ঠিক আছে? এরকম আসছে। ওকে, আচ্ছা, তাহলে এবার দেখে আসে এখানে কত আসে এখানে। ওকে, দেখো এটা আসছে আমার কাছে। তাহলে এখন আমি যদি এখানে আমরা যদি ক্যালকুলেশন করি, তাহলে এখানে আসতো কি? কোসেক আসতো। একটা জিনিস দেখো তো তুমি এখানে, যে এই যে আমার কাছে এটাকে যদি আমি ভাঙি, তাহলে এখানে কিন্তু আমার গুণফলে কিন্তু কী হচ্ছে দেখো তো, এখানে 2 দিয়ে কাটাকাটি যাবে। তাহলে অ্যাট ফার্স্ট আমি কী পাবো? এখানে mπ পাবো, তাই না? 2 কাটাকাটি যাবে, আর এখানে কি থাকবে? প্লাস π/2 থাকবে। আচ্ছা, এখানে -1 উপর যদি বিজোড় সংখ্যা থাকে সবসময় রেজাল্ট মাইনাস আসবে। -1 উপর যদি বিজোড় সংখ্যা থাকে সবসময় রেজাল্ট মাইনাস আসবে। আর এখানে π/6 আছে, তাহলে দেখো এখানে কি আসতেছে এরপরে? কোসেক, এখানে আসতেছে mπ। আচ্ছা, π/2 থেকে যদি π/6 বাদ দাও, π/2 মানে কতটুকু? π/2 মানে 90 ডিগ্রি, π/6 মানে কতটুকু? π/6 মানে হচ্ছে 30 ডিগ্রি। 90 থেকে যদি 30 বাদ দাও তাহলে 60 ডিগ্রি থাকে, তাহলে এখানে থাকবে আনসার করা থাকবে এখানে π/3 থাকবে। এবার এটা বের করার চেষ্টা করি। এখানে তো তাহলে 2টা ঘটনা হতে পারে। m যদি তোমার জোড় সংখ্যা হয়, m যদি জোড় সংখ্যা হয় মানে পায়ের সাথে জোড় সংখ্যা, পায়ের সাথে জোড় সংখ্যা তাহলে সেটা 1 নম্বরে নির্দেশ করতেছে, প্লাস মানে অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে 1 নম্বর থেকে অ্যান্টি ক্লকওয়াইজ, আর তুমি π/3, তার মানে প্রথম চতুর্ভাগে আসো। প্রথম চতুর্ভাগে তো কোসেক কোসেকই থাকে আর প্লাস থাকে রেজাল্টটা, তাহলে কোসেক π/3 কখন? যদি আমার m, আচ্ছা পাশাপাশি রেজাল্টটা লিখে দিই, পরে লিখে দিচ্ছি। তাহলে কোসেক π/3 মানে কত হয়? কোসেক 60 ডিগ্রি মানে হচ্ছে √3/2, তার মানে 2/√3 হবে। কখন?
যখন এমটা হচ্ছে আমার কাছে এখানে কী হবে, এম যদি আমার কাছে জোর হয়, আর এম জোর হওয়া মানে এখানে অ্যাঙ্গেল যেটা আছে না, এটা কোন চতুর্ভাগ নির্দেশ করতেছে, এটা নির্দেশ করতেছে প্রথম চতুর্ভাগ, এটা নির্দেশ করতেছে প্রথম চতুর্ভাগ। তারপর এরপরে তুমি যদি যাও, এম যদি তোমার বিজোড় হয়ে থাকে, তাহলে এটা কিন্তু তৃতীয় নাম্বার লাইন নির্দেশ করতেছে। তৃতীয় নাম্বারে যদি অ্যান্টি ক্লকওয়াইজ আরও π/3, তাহলে তৃতীয় নাম্বার লাইন থেকে অ্যান্টি ক্লকওয়াইজ যাচ্ছ আরও π/3, তার মানে তৃতীয় চতুর্ভাগে আসো। এখানে তো পাই আছে, তাহলে এখানে রূপান্তরের প্রশ্নই ওঠে না। বাট তৃতীয় চতুর্ভাগে কিন্তু কোসেকটা নেগেটিভ হয়, তাই কোসেক নেগেটিভ কোসেক π/3 হবে। তাহলে এখানে আসবে নেগেটিভ 2/√3 হবে। কখন? যদি আমার এমটা যদি বিজোড় হয়, কারণ এম বিজোড় হওয়া মানে তুমি আসলে কোন চতুর্ভাগে যাওয়া, তৃতীয় চতুর্ভাগে তুমি হিসাব করতেছো। তার মানে আলটিমেটলি আমার এনটা যদি বিজোড় সংখ্যা হয়, তাহলে এম এর মানটা কিন্তু +-2/√3 আসতে পারে। ঠিক আছে, +-2/√3 আসতে পারে। তাহলে আমাদের তাহলে এটা মান বের করতে হবে স্যার। এটা মান বের করার সময় আমরা লিখবো তাহলে এটার মানটা +-2 হবে যদি এনটা জোড় সংখ্যা হয়, আর +-2/√3 হবে যদি এনটা বিজোড় সংখ্যা হয়। তাহলে আমি যদি সামারি করে লিখি এখানে, তাহলে আমার কাছে কী ছিল এখানে, কোসেক আমার কাছে এখানে ছিল, সুতরাং কোসেক এই যে nπ/2। মজা আছে না অঙ্কগুলো, অনেক কিন্তু অনেক মজা। প্রথম অঙ্কটা তোমার কাছে একটু হয়তো বুঝতে সময় লাগছে, বাট দেখবা পরের অঙ্কগুলো তুমি একদম ধরে ফেলতে পারছো। +-1n, তারপর হচ্ছে π/6, π/6 এটা যেটা আছে π/6 এটা যেটা আছে, এটার মানটা দুইটা হইতে পারে। এক, এটার মান হইতে পারে কিন্তু কত, +-2 হইতে পারে। এটার মান +-2 হইতে পারে। কখন হবে +-2? যদি n যেটা আছে আমার n যদি জোড় সংখ্যা হয়, n জোড় সংখ্যা, আর +-2/√3 হইতে পারে। এটা কখন হবে? যদি আমার nটা যদি কি হয়, nটা যদি আমার বিজোড় সংখ্যা হয়। এটাই হচ্ছে তুমি আনসার লিখে দিবা। একটু বড় ছিল ম্যাথ, বাট মজার ম্যাথ। তাহলে এটাই তোমার কাছে এখানে আনসার। আশা করি অঙ্কটা আমরা সবাই এখানে বুঝতে পারছি। আমি এই ধরনের ম্যাথ আরেকটা করাই দিব, তাহলে দেখবো তোমার আইডিয়া আরও ক্লিয়ার হয়ে যাচ্ছে। আশা করি এটা ক্লিয়ার সবার। তাহলে চলো নেক্সটে চলে যাই, আসো। নেক্সটে বলতেছি কি দেখো, আলফা এগুলো যদি 11 π/4 হয়, তাহলে sin² আলফা মাইনাস cos² আলফা -2 tan আলফা sec² আলফা এর মানটা কত হবে সেটা নির্ণয় করো। আচ্ছা, তাহলে এটা তো আসলে খুব সোজা জিনিস, এটা ইজিলি করে ফেলতে পারবা তুমি। এখানে তুমি জাস্ট ক্যালকুলেটারের ভ্যালু বসাই দিলেও আসলে হয়। ওকে, ক্যালকুলেটারের ভ্যালু বসাই দিলেও আসলে হয়। চলো আমি তোমাকে করাই দিয়ে আসো, এখানে সলিউশন করি, আসো সলিউশন। তাহলে এখানে আমাকে কী বের করতে বলছে, sin² আলফা cos² আলফা -2 tan আলফা sec² আলফা। একটু আগাই দিই জাস্ট তোমাকে, আর কিছুই না। আচ্ছা, এটাকে দেখো আমি মাইনাসটা কমন নিয়ে এটাকে আমি cos² আলফা sin² আলফা লিখতে পারি, তাই না? লিখতেই পারি জিনিসটাকে। আর মাইনাস এখানে তো 2 tan আলফা আছে, আবার sec² আলফাকে আমি কি লিখতে পারি, 1 + tan² আলফা লিখতে পারি। তারপরে এখানে কি আসবে, আচ্ছা ভাই, cos² আলফা sin² আলফাকে আমি cos2 আলফা লিখতে পারি কিনা দেখো তো। cos2 থিটা সূত্র কী ছিল, cos² থিটা sin² থিটা ছিল। একটা সূত্র ছিল না যে cos² x sin² x, এগুলো কিন্তু আমরা cos2x লিখতে পারি। তাহলে cos² আলফা sin² আলফাকে আমরা cos2 আলফা লিখতে পারি, আগে থেকে এটা মাইনাস ছিল। আর এখানে আছে কি, -2 tan আলফা -2 tan অফ আলফা আছে, আর এখানে একটা -1 আছে, এখানে আছে tan² আলফা আছে। এটাকে যদি আরও সিম্পলিফাই করতে চাই, তাহলে cos2 আলফা আছে, এখানে একটা মাইনাস যদি কমন নাও, তাহলে কি থাকবে, tan² আলফা থাকবে, +2 tan আলফা থাকবে, +1 থাকবে। আর এটাকে তুমি কি লিখতে পারো সিম্পলিফাই করে, cos2 আলফা মাইনাস এটাকে লিখতে পারো 1 + tan আলফা এটার হোল স্কোয়ার। আর সিম্পলিফাই করার দরকার নেই। এবার তুমি আলফার মানটা যেখানে বসাই দাও, বসায় তুমি তোমার ইচ্ছা মতো ভ্যালু বের করে ফেলতে পারো। চলো বসাই দিয়ে আসো। তাহলে এখানে আমাকে আলফা দেওয়া আছে কত, যে আলফা = 11 π/4, আলফা = কত, 11 π/4।
লাইক 11 পাই ডিভাইডেড বাই হচ্ছে 4। আলফা মানটা যদি বসাই দিই এখানে, তাহলে দেখো তো কত আসে রেজাল্ট। এখানে আছে মাইনাস কস 2 আলফা, মাইনাস কস 2 আলফা, তাহলে 2 গুণন 11 পাই ডিভাইডেড বাই হচ্ছে 4, ডিভাইডেড বাই হচ্ছে 4 কস 2 আলফা। তারপরে এখানে আছে মাইনাস 1 প্লাস 10 আলফা, মাইনাস 1 প্লাস 10 অফ আলফা, তার মানে 11 পাই ভাগের 4, আর এটা হচ্ছে হোল স্কোয়ার। তুমি চাইলে ক্যালকুলেটারের ভ্যালুটা বসায় ডাইরেক্ট আনসার বের করে দিলে হবে, চাইলে তুমি তোমার ইচ্ছা মতো ক্যালকুলেশন করো, কোনো সমস্যা নেই। তাহলে বাকিটার আনসার তুমি আশা করি বের করতে পারবা। এটা আমি করে করে দিয়ে আসো, যেহেতু অর্ধেক করেছি করে দিয়ে আসো। তাহলে এখানে কত আসবে যদি আমি বের করি, এই যে মাইনাস কজ অফ 2 গুণন 11 গুণন 180 ডিভাইডেড বাই হচ্ছে 4, এটা আসছে 0, এটা আসছে 0 মাইনাস, তো এখানে আসছে 1 প্লাস 10 অফ 11 ইন্টু 180 ডিভাইডেড বাই 4, এটাও আসছে 0। তাহলে 0 থেকে 0 চলে গেলে তো 0ই থাকবে, তাহলে এটাই হচ্ছে তোমার কাছে এখানে আনসার। ঠিক আছে, ওকে, আশা করি আমরা সবাই বুঝতে পারছি। তাহলে চলো নেক্সটে চলো দিই। নেক্সট এই টাইপের ম্যাথগুলো অনেক ইম্পর্টেন্ট, এগুলো পরীক্ষায় আসে মাঝে মাঝে। দেখো এই টাইপের অঙ্ক, এই টাইপের অঙ্ক তুমি কীভাবে করবা, এখানে 4টা টার্ম দেওয়া থাকবে এবং বেশিরভাগ সময় সবগুলো সাইনে দেওয়া থাকবে। এখানে যেটা করতে হবে, 2টা টার্মকে সাইনেই রাখবো আর বাকি 2টা টার্মকে সাইন থেকে আমরা কজে নিয়ে যাব, যাতে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 এই ফর্মুলা ইউজ করতে পারি। ঠিক আছে, তাহলে চলো আমরা করার চেষ্টা করি। আসো এখানে দেখো, অ্যাট ফার্স্ট এখানে সলিউশন লিখবো। এখানে কী দেওয়া আছে দেখো, এগুলো তোমরা 9-10 করে আসছো। এখানে আছে সাইন স্কোয়ার পাই ভাগের 7 আছে প্লাস, এখানে আছে কি সাইন অফ। একটা জিনিস দেখো তো, এটাকে আমি কি লিখতে পারি, 5 পাই বাই 14টাকে আমি এখানে চাইলে কিন্তু 7 পাই মাইনাস তোমার এখানে ধরো 2 পাই ডিভাইডেড বাই 14 লিখতে পারতাম, ডিভাইডেড বাই কত লিখতে পারতাম, ডিভাইডেড বাই 14 লিখতে পারতাম। আর এটা আছে এখানে হোল স্কোয়ার প্লাস, তারপরে তোমার এখানে কি থাকতেছে, এখানে দেখো এটাকে আমরা সাইন অফ, এই যে ধরো 8 পাইটাকে কি লিখতে পারতাম, 7 পাই প্লাস পাই লিখতে পারতাম, ডিভাইডেড বাই এখানে আছে 7 আর এখানে আছে স্কোয়ার প্লাস, এটাকে আমরা কি লিখতে পারতাম 7 পাই প্লাস 2 পাই, সরি সাইন লিখতাম আগে, সাইন অফ এখানে আছে কত 7 পাই, 9 পাইকে আমি লিখতে পারি কত 7 পাই প্লাস 2 পাই, এক সেকেন্ড লিখতে পারি আমরা 7 পাই প্লাস 2 পাই, 7 পাই প্লাস 2 পাই ডিভাইডেড হচ্ছে 14। যদি ইচ্ছা মতো করা যায় অঙ্কগুলো, বুঝছো? ওকে, কি করছি, 5 পাইটাকে জাস্ট 7 পাই মাইনাস 2 পাই লিখলাম, 8 পাইটাকে জাস্ট 7 পাই প্লাস পাই লিখলাম, 9 পাইটাকে জাস্ট 7 পাই প্লাস 2 পাই লিখলাম, আর কিচ্ছু না। তাহলে এখন দেখো তো আমরা এখানে তাহলে কী পাচ্ছি, এখানে সাইন স্কোয়ার অফ পাই ভাগের 7 আসতেছে এখানে প্লাস সাইন অফ 7 পাইকে যদি 14 দিয়ে ভাগ করি তাহলে এখানে আসবে পাই ভাগের 2 আসবে, আর মাইনাস এখানে আসবে পাই ভাগের 7 আসবে, এটা গেল প্লাস এখানে সাইন আসবে 7 কাটা, এখানে পাই আসবে, এখানে আসবে পাই ভাগের 7 আসবে, স্কোয়ার আছে প্লাস সাইন অফ, এটাকে যদি ভাগ করি 14 দিয়ে তাহলে এখানে পাই ভাগের 2 থাকবে প্লাস এখানে থাকবে পাই ভাগের 7 থাকবে। তাহলে তুমি যখন যদি এটাকে ক্যালকুলেশন করো তাহলে দেখো এখানে কী পাচ্ছ, সাইন স্কোয়ার পাই ভাগের 7 পাচ্ছ প্লাস, আচ্ছা ভাই সাইনের পরে পাই বাই 2 আছে, পাই বাই 2 সাথে এখানে বিজোড় সংখ্যা আছে, তাহলে রূপান্তর হবে, তাহলে এটা কজে চলে আসবে, আর এটা পাই বাই 7ই হবে, কারণ যেহেতু ফার্স্ট কোয়াড্রেন্ট আর এখানে স্কোয়ার আছে প্লাস সাইনের পর এখানে দেখো এটা থার্ড কোয়াড্রেন্টের সাইনটা নেগেটিভ হয়, পাই থাকলে এটা সাইনই থাকে, কোনো রূপান্তর হয় না, আর এখানে পাই বাই 7 হবে স্কোয়ার প্লাস এখানে দেখো সাইনের পরে পাই, এখানে পাই বাই 2 এর সাথে বিজোড় সংখ্যা আছে, তাহলে এটা কজ হবে, এটা সেকেন্ড কোয়াড্রেন্ট সাইনটা পজিটিভই হয়, আর এটা হবে পাই ভাগের 7, তাহলে এখানে স্কোয়ার আসবে। তাহলে খেয়াল করে দেখো আলটিমেটলি তাহলে কী হচ্ছে, সাইন স্কোয়ার, তাহলে এখানে 2 চলে আসতেছে, বুঝছো, এখানে সাইন স্কোয়ার পাই বাই 7 দুইটা হবে,
তাই আমি দুইটাকে কমার কজ স্কোয়ার পাই বাই 7 দুইটা হবে, তাহলে কমন নিয়ে আমি কি লিখতে পারি 2 ইন্টু সাইন স্কোয়ার পাই বাই 7 আর কজ স্কোয়ার পাই বাই 7, 2কে আমি কমন নিয়ে ফেললাম, আর এটা ভ্যালু তো 1 আসবে, তাহলে 2 গুণন 1, আমি কিন্তু আনসার আগে থেকে জানি 2 আসবে, বাট এটা একটু ওই যে ভেঙে চলে দেখানো আর কিচ্ছু না, তাহলে রেজাল্ট আসবে এখানে 2, ঠিক আছে, রেজাল্ট আসবে এখানে 2, তাহলে এটা হচ্ছে তোমার কাছে এখানে আনসার। ওকে, তাহলে এটা হচ্ছে আমার কাছে এখানে আনসার। আশা করি অঙ্কটা আমরা সবাই এখানে বুঝতে পারছি। তাহলে এটা ছিল হচ্ছে আমার এখানে ম্যাথ। তাহলে চলো নেক্সটে চলে যাই। এখানে দেখো আমাকে বলতেছে কি যে আমাকে এ ইকুয়াল টু দেওয়া আছে এটা, বি ইকুয়াল টু তোমাকে দেওয়া আছে এটা, যে বলতেছে বা মান নির্ণয় করো তুমি এখানে, আর এরপরে এটারও মান কত হবে সেটা তোমাকে বের করতে বলছে এখানে। তারপরে tan থিটা এগুলো যদি 4/3 আর cos থিটা যদি ঋণাত্মক হয় তাহলে বি এর মানটা কত হবে সেটা তোমাকে বের করতে বলছে। একটা জিনিস দেখো তো, এখানে তোমরা ক নাম্বারটা সবাই পারবা কিনা, এখানে তোমরা ক নাম্বার, এই যে ক নাম্বারটা সবাই পারবা কিনা, জাস্ট তুমি 90 ডিগ্রি দিয়ে ভাগ করে করে যোগফল আকারে লিখে ফেলবা, তাহলে ক নাম্বারটা তোমার কাছে এখানে বাড়ি কাজ থাকবে। ঠিক আছে, ক নাম্বার আমি করে দিচ্ছি না, আর ক নাম্বার তোমার কাছে এখানে বাড়ি কাজ থাকবে। খ নাম্বার যেটা কজ স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার 3 আছে, এটা আগায় দিয়ে আসো, খ নাম্বারটা একটু আগায় দিয়ে আসো। ক নাম্বার তোমরা পারবা, এটা আমরা করছি আগেই। সলিউশন খ, এখানে দিছে কি এ ইকুয়াল টু দেওয়া আছে পাই ভাগের 12 দেওয়া আছে, তাহলে আমি যদি এখানে ভ্যালুগুলো বসাই দিই কজ স্কোয়ার অফ পাই ভাগের 12 প্লাস এখানে আছে কত কজ স্কোয়ার অফ 3a আছে না, তো 3 যখন এই ইয়ার সাথে কাটাকাটি যাবে 12 এর সাথে কাটাকাটি যাবে, তাহলে কি থাকবে পাই ভাগের 4 থাকবে এখানে। তারপর এখানে কি আছে প্লাস কজ স্কোয়ার অফ 5a, তাহলে কজ স্কোয়ার অফ 5 পাই ডিভাইডেড হচ্ছে 12। আচ্ছা, তাহলে একটা কাজ করি, এখানে এটা 12ই রাখি, সমস্যা নেই। তাহলে এখানে কজ স্কোয়ার অফ এটা তাহলে হবে কত 3 পাই ডিভাইডেড বাই 12 হবে। তারপর এখানে কত আসবে কজ স্কোয়ার অফ এটা আসবে 7 পাই ডিভাইডেড বাই 12। তারপর এখানে কত আসবে এটা 9 পাই বাই 12, কজ স্কোয়ার অফ 9 পাই ডিভাইডেড বাই হচ্ছে 12 আসছে। এরপর আসছে এখানে কজ স্কোয়ার অফ কত 11 পাই ডিভাইডেড বাই কত আসবে এটা 12 আসবে, 11 পাই ডিভাইডেড বাই এখানে কত আসবে 12 আসবে। বোঝা গেছে, এই জিনিসটা এখানে চলে আসছে। ওকে, আচ্ছা, তাহলে এখন আমরা তাহলে এটাকে কীভাবে করবো এই জিনিসটাকে, এখন আমরা যেটা করতে পারি এখানে দেখো, আমরা যদি ডিগ্রিতে প্রকাশ করে ফেলি তাহলে আমাদের ক্যালকুলেশন একটু তুলনামূলক ইজি হবে ডিগ্রিতে যদি প্রকাশ করতাম। তাহলে দেখো এখানে কত আসবে কজ স্কোয়ার অফ এটা কত ডিগ্রি হয়, পাই ভাগের 12 যদি করো 180 ভাগের যদি 12 করো এটা আসবে 15 ডিগ্রি, তাহলে এটা কত আসবে এখানে এটা আসবে 15 ডিগ্রি প্লাস এখানে যদি করো 3 ইন্টু 180 ডিভাইডেড বাই 12 এটা আসবে 45 ডিগ্রি, পরেরটা আসবে 75 ডিগ্রি। চেক করে দেখতে পারো 5 ইন্টু 180 ডিভাইডেড বাই 12, ভাই আপনি কীভাবে বুঝছেন 75, কারণ এখানে 30 করে করে বাড়তেছে, তাহলে এটা হবে কজ স্কোয়ার অফ 75 ডিগ্রি। পরেরটা হবে কজ স্কোয়ার অফ 105 ডিগ্রি, পরেরটা হবে কজ স্কোয়ার অফ 105 ডিগ্রি, আর আরও যদি 30 যোগ করে এখানে তাহলে এটা কত হবে কজ স্কোয়ার অফ 135 ডিগ্রি, কজ স্কোয়ার অফ 135 ডিগ্রি, আর আরও যদি 30 যোগ করে তাহলে এটা হবে কজ স্কোয়ার অফ 165 ডিগ্রি, কজ স্কোয়ার অফ 165 ডিগ্রি। ঠিক আছে, এই জিনিসটা তোমার কাছে এখানে আসছে, আশা করি আমরা এতটুকু বুঝতে পারছি সবাই। তাহলে চলো নেক্সট পৃষ্ঠায় চলে যাই। দেখো এখন কাজটা কী হবে জানো, এখানে যেটা আছে আমাদের, আমরা 3টাকে এখানে সাইনে কনভার্ট করব, 3টাকে আমরা কোথায় কনভার্ট করব সাইনে কনভার্ট করব। যেমন আমরা এইটাকে চাইলে সাইনে কনভার্ট করতে পারি ইজিলি, যেমন দেখো কীরকম, আমরা তাহলে এখানে কী পাচ্ছি দেখো, আমাদের এখানে আছে কজ স্কোয়ার অফ 15 ডিগ্রি আছে, এখানে কি আছে কজ স্কোয়ার অফ 15 ডিগ্রি আছে প্লাস কজ স্কোয়ার অফ 45 ডিগ্রি আছে প্লাস কজ স্কোয়ার অফ 75 ডিগ্রি আছে। কজ স্কোয়ার অফ যে 105 ডিগ্রি আছে না, এটাকে আমরা কি লিখতে পারি বলো তো, এটাকে আমরা লিখতে পারি কিন্তু কজ অফ চাইলে 90 ডিগ্রি প্লাস 15 ডিগ্রি স্কোয়ার, তারপরে 135 ডিগ্রিকে আমরা কি লিখতে পারি 90 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি এটার স্কোয়ার, আর 165 ডিগ্রি যেটা আছে ওটাকে আমরা লিখতে পারি চাইলে কজ অফ 90 ডিগ্রি প্লাস কত ডিগ্রি, এটা 75 ডিগ্রি
এটার স্কোয়ার। কাজ করি আমরা এখানে নিচে লিখে আসি, এখানে জায়গা হচ্ছে না। কজ অফ 90 ডিগ্রি প্লাস 75 ডিগ্রি এটার স্কোয়ার লিখে দিতে পারি, ঠিক আছে। তারপর দেখো এখন তো ক্যালকুলেশনটা একদম সোজা। এখানে তাহলে আছে আমার কজ স্কোয়ার অফ 15 ডিগ্রি আছে, তারপরে তোমার এটা আছে কজ স্কোয়ার অফ 45 ডিগ্রি আছে, তারপরে তোমার কাছে এটা আছে কত কজ স্কোয়ার অফ 75 ডিগ্রি আছে। তাহলে খেয়াল করে দেখো এই জিনিসটা কত হয়ে যাবে, কস তো 90 ডিগ্রি, তাহলে এটা কিন্তু মাইনাস সাইন 15 ডিগ্রি হবে, বাট উপরে একটা স্কোয়ার আছে, তাহলে এটা প্লাস সাইন মানে সাইন স্কোয়ার 15 ডিগ্রি হয়ে যাবে। তাহলে এটা কত হয়ে যাবে, এটা হয়ে যাবে সাইন স্কোয়ার 15 ডিগ্রি, কারণ এখানে যে মাইনাসটা আসবে সেটা স্কোয়ারের কারণে প্লাস হয়ে যাবে। এটা হবে সাইন স্কোয়ার 45 ডিগ্রি, তারপর এটা আসবে কত সাইন স্কোয়ার 75 ডিগ্রি। তাহলে কিন্তু আমার এখানে দেখো এই যে আমরা তাহলে এখানে এইটা যোগ এটা লিখতে পারি। জাস্ট আমি এখানে তোমাকে কপি পেস্ট করে দেখাই দিই, এটাকে লিখবো এখানে, এর সাথে এখানে লিখবো প্লাস হচ্ছে এটা লিখে দিব, তারপরে এটা লিখবো এখানে, এর সাথে তাহলে তোমার আমরা এটাকে যোগ করে দিব 45-এর পরে 75, তো তাহলে পরে এটাকে লিখবো এখানে, এর সাথে তাহলে তোমার এটাকে তাহলে যোগ করে দিব, শেষ। তো রেজাল্ট এখানে 3 চলে আসবে, তুমি যারা ব্র্যাকেট দেখা দিতে পারো, তাহলে এখানে রেজাল্ট চলে আসবে 3। ওকে, তাহলে এখানে আসবে তোমার 1, এর পরেরটাতে আসবে 1, এর পরেরটাতে আসবে 1, রেজাল্ট চলে আসছে এখানে 3। তাহলে 3 হচ্ছে আমার কাছে এখানে আনসার। আশা করি আমরা অঙ্কটা সবাই বুঝতে পারছি। তারপর চলো আমরা নেক্সট অঙ্কে যাই। তাহলে আমাদের তাহলে কিন্তু খ নাম্বারটা শেষ। নেক্সট অঙ্ক আমাকে বলছে tan θ = 4/3 আর cos θ যদি ঋণাত্মক হয় তাহলে b এর মানটা কত। তাহলে চলো করে দিয়ে আসি এখানে। তাহলে আসলে আমরা এখানে করবো কত নাম্বার, এটা হচ্ছে গ, এটা হচ্ছে গ সলিউশন গ। খেয়াল করো tan θ = কি দেওয়া আছে তোমার কাছে, এখানে tan θ = দেওয়া ছিল 4/3, রাইট। tan θ = দেওয়া ছিল কত 4/3, tan θ দেওয়া আছে কত 4/3 দেওয়া, 4/3 দেওয়া। আর আরেকটা জিনিস দেখো এখানে বলে দিছে, এখানে যে cos θ আছে সেটা কিন্তু ঋণাত্মক, তাহলে এখানে যে cos θ আছে cos θ এটা হচ্ছে তোমার এখানে ঋণাত্মক। তাহলে একটা জিনিস আমাকে বলতে পারো, tan θ হচ্ছে তোমার কাছে এখানে পজিটিভ, tan θ হচ্ছে তোমার কাছে এখানে পজিটিভ, বাট cos θ তোমার কাছে এখানে ঋণাত্মক। এই কথাটার অর্থ হচ্ছে আমার যে অ্যাঙ্গেলটা আছে সেটা থার্ড কোয়াড্রেন্টে, মানে এখানে যেটা আছে না এখানে যেহেতু এটা tan θ ধনাত্মক এবং cos θ ঋণাত্মক, তাহলে আমার কাছে এখানে যে ত্রিভুজটা, এখানে যে ত্রিভুজ উৎপন্ন হবে, এখানে যে ত্রিভুজটা আছে সেই ত্রিভুজটা কোন চতুর্ভাগে, ত্রিভুজটা তৃতীয় চতুর্ভাগে, ত্রিভুজটা কোন চতুর্ভাগে বলো তো, তৃতীয় চতুর্ভাগে। তার মানে ব্যাপারটা কীরকম, তার মানে ব্যাপারটা হচ্ছে এরকম, তার মানে যে জিনিসটা আছে এটা হচ্ছে আমার তৃতীয় চতুর্ভাগে। তাহলে অ্যাকচুয়ালি ব্যাপারটা এখানে ত্রিভুজ যেটা আছে না, এখানে যে ত্রিভুজটা আছে এটা তোমার তৃতীয় চতুর্ভাগে আছে। দাঁড়াও, এটা হইতেছে না, ত্রিভুজটা তৃতীয় চতুর্ভাগে আছে। ওকে, তার মানে জিনিসটা যেটা এটা হচ্ছে আমার থিটা। তাহলে tan θ = 4/3 দেওয়া, tan θ মানে জানি লম্ব বাই ভূমি, তাহলে এটা আসলে অ্যাকচুয়ালি -4, এটা অ্যাকচুয়ালি তাহলে -3, আর এটা কত, তাহলে এটা হচ্ছে 5, কারণ এটা তো সবসময় পজিটিভ হয়। এটা তোমরা বুঝতে পারছো কিনা সবাই, যে যেহেতু এখানে আমার, খেয়াল করে দেখো, যেহেতু আমার কাছে এখানে tan θ এখানে তোমার 4/, ধনাত্মক, আর যেহেতু আমার cos θ তোমার কাছে এখানে ঋণাত্মক, তাহলে অবশ্যই আমার কাছে এখানে অ্যাঙ্গেলটা কোন চতুর্ভাগে থাকবে বা ত্রিভুজটা কোন চতুর্ভাগে থাকবে, তৃতীয় চতুর্ভাগে থাকবে। আর আমরা জানি tan θ মানে কি হয়ে থাকে, tan θ মানে হয়ে থাকে কিন্তু আমার লম্ব বাই ভূমি, তাহলে লম্ব নিচের দিকে তাহলে -4, এদিকে তাহলে -3, -4 আর -3 করা মানে কিন্তু আলটিমেটলি 4/3 হচ্ছে। তাহলে এখান থেকে আমাকে কি বের করতে বলছে, আমাকে বের করতে বলছে b এর মান কত, আমাকে কোয়েশ্চনে বের করতে বলছে b এর মানটা কত। তাই b = কত হয়ে থাকে, b = হয়ে থাকে cot θ প্লাস কোসেক মাইনাস থিটা, cos θ প্লাস সাইন মাইনাস থিটা। আমি চলো তাহলে এখানে b = লিখে ফেলি। তাহলে এখানে আমার b = কি হবে, তাহলে b = কি দেওয়া আছে, চলো লিখে আসো। তাহলে আমার কাছে এখানে দেখো b = কি দেওয়া আছে,
বি ইকুয়াল টু দেওয়া আছে আমার কাছে কট থিটা প্লাস কোসেক মাইনাস থিটা, কট থিটা প্লাস কোসেক মাইনাস থিটা, আর ডিভাইডেড বাই দেওয়া আছে কত এখানে কস থিটা প্লাস সাইন মাইনাস থিটা, কস থিটা প্লাস সাইন অফ মাইনাস থিটা। তাহলে খেয়াল করে দেখো এই জিনিসটাকে আমি যদি একটু করে এক্সপান্ড করি তাহলে আলটিমেটলি কী হয় এখানে, এটা হয়ে যাবে কট থিটা, এটা হয়ে যাবে মাইনাস কোসেক থিটা, কারণ কোসেক মাইনাস থিটা মানে মাইনাস কোসেক থিটা, এটা হবে কস থিটা, আর এটা কত হবে এখানে মাইনাস সাইন থিটা। সরি একটু টাইম বেশি নিচ্ছি, মানে 1.5 ঘন্টার বেশি ক্লাস হচ্ছে, একটু কনসিডার করিও। আচ্ছা একটা জিনিস দেখো তো, আমরা কিন্তু চাইলে এখান থেকে এখন কী বের করে ফেলতে পারি, কট থিটার ভ্যালু কত হবে সেটা বের করে ফেলতে পারি, সেখানে বের করে দিয়ে আসো। দেখো কট থিটার ভ্যালু এখানে কত হবে, ট্যান থিটার উল্টা, তার মানে 3/4 হবে, 3/4 হবে, মাইনাস কোসেক থিটার ভ্যালু এখানে কত হবে আমরা জানি। আচ্ছা সাইন থিটার ভ্যালু বের করে ফেলি, তাহলে কোসেক থিটা সেটা উল্টা হবে, কস থিটা এখানে কত হবে ভূমি বাই অতিভুজ, তাহলে এখানে ভূমি হচ্ছে তোমার -3 আর অতিভুজ হচ্ছে কত, অতিভুজ হচ্ছে 5, আর মাইনাস সাইন থিটা মানে কত লম্ব বাই অতিভুজ, লম্ব হচ্ছে এখানে -4, অতিভুজ হচ্ছে 5, তাহলে এটার উল্টাটা হবে জাস্ট, তাহলে এটা হবে কত 5 ডিভাইডেড বাই -4, এটা হবে কোসেক থিটা। তাহলে এখন জাস্ট এখান থেকে ভ্যালুটা বের করে ফেলো, তাহলে হচ্ছে, তাহলে এখানে কত আসবে দেখো, এখানে আসবে উপরে আসবে কত, উপরে আসবে তোমার 3/4, এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে 5/4 থাকবে, নিচে আসবে -3/5, এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে 4/5, তাহলে এখানে আসবে 10, তাহলে রেজাল্ট কত চলে আসছে এখানে, রেজাল্ট আসছে 10, রেজাল্ট আসছে এখানে 10, তাহলে 10 যেটা আছে এটা হচ্ছে তোমার কাছে এখানে আনসার, বুঝা গেছে, 10 হচ্ছে তোমার কাছে এখানে আনসার। আশা করি আমরা অঙ্কটা সবাই এখানে বুঝতে পারছি, কারো এখানে কোনো সমস্যা নেই। তাহলে আমার কিন্তু এখানে গ নাম্বারটা এখানে করা শেষ। তারপর এখানে কিছু ম্যাথ আছে, আমি তোমাদেরকে এগুলো বাড়ি কাজ দিয়ে দিচ্ছি। এই ম্যাথ যেগুলো আছে না, এই ম্যাথগুলো এগুলো সব তাহলে তোমরা বাসায় নিজেরা একবার প্র্যাকটিস করবা, ঠিক আছে, এগুলো তাহলে তুমি পারবা, এগুলো বাসায় প্র্যাকটিস করবা। কট অফ এগুলোর মান পারা যাবে না, দেখো। আচ্ছা এগুলো যেহেতু পরীক্ষা আসছে আমি একটু দেখাই দিব নেক্সট দিন। আজকে তাহলে আমাদের এতটুকুই থাক, এটা এখান থেকে আমরা এরপরের পেজ থেকে আমরা নেক্সট ক্লাসে করবো, কেমন? আজকে আমাদের এতটুকুই থাক। তো আশা করতেছি তোমার লেকচারটা অনেক ভালো লাগছে, লেকচারটা তোমরা এনজয় করছো। তাহলে নেক্সট ক্লাসে দেখা হবে, সবাই ভালো থাকবা, সবাইকে ধন্যবাদ ক্লাসে অংশগ্রহণ করার জন্য। আসসালামু আলাইকুম।